বি ইউনিটটা ওপেন করে দিন। সি ইউনিটটা। কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্রের আর একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং আজ আমরা পড়ব হচ্ছে বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা নিয়ে আলোচনার অনেক বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ, একটু বলতেছে ভাই। আচ্ছা, স্যার দেখো পুরো শরীর হচ্ছে ঘামানো, এই পুরো শরীর দেখাও, পিছনে দেখাও। তো অনেক জ্যাম ছিল, এই জন্য একটু লেট হয়েছে, ঠিক আছে? তো তোমরা একটু কমার দৃষ্টিতে দেখবা, ওকে? আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই খুব দ্রুত ক্লাসে যুক্ত হও এবং আমরা আমাদের পড়া শুরু করে দেব। বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এত ঝড়ঝাপটা পার হয়ে এসে দেখি তোমার ইন্টারনেটে কাজ করতেছে না, মেইল ওপেন হচ্ছে না। এই সব মিলিয়ে একটু দেরি হয়ে গেল। তো চলো এখন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের পড়া শুরু করে দেব। ওকে, ঠিক আছে। তো সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন হবে, ঠিক আছে? ওকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, অবভিয়াসলি আজকের টপিক প্রচন্ড পরিমাণে কঠিন। যারা আসছো তারা একটু মেন্টালিটি নিয়ে আসো ভাইয়া, আজকের ক্লাসটা একটু লং হবে। বিদ্রোহী, তোমাদের যেহেতু ঢাবির যদি এক্সাম প্যাটার্ন ফলো করো তাহলে আমাদেরকে খুব সুন্দর একটা দ্রুত গতিতে আগাইতে হবে। যদি সেই দ্রুত গতিতে আগাইতে চাও আমাদেরকে পড়তে হবে বেশি করে। আমাদেরকে কি বেশি করে পড়তে হবে, ঠিক আছে? সো তোমাদের কাজই হবে হচ্ছে এখন সবাই খুব দ্রুত ক্লাসে জয়েন করবে, করে গেছো অলরেডি। স্যার ঘুম এসে পড়েছে ভাইয়া, প্লিজ রেজাল্ট নিয়ে কিছু বলিও না। হ্যাঁ, রেজাল্ট নিয়ে কোনো কথাবার্তা নাই, কালকে তোমাদের জন্য গাইডলাইন দেওয়া হয়ে গেছে। সেই গাইডলাইন ক্লাস দিয়ে দিবা। রেজাল্টের পরে কিভাবে কি করবা সব আমরা কিন্তু কালকেই তোমাদের জানিয়ে দিয়েছি। আজকে তোমাদের কাজ আবার পড়ায় ব্যাক করা। যারা কি বলেছে ভাইয়ার একটা কথা মনে রাখো। কি কথা বলো দেখি? যারা এ প্লাস পেয়েছো তারা বাঘ, আর কি বলো দেখি? আর যারা হচ্ছে এ প্লাস পাওনি তারা ঘায়েল বাঘ। তাহলে দুজনেরই খুব ভালো একটা ভাবে এই পুরো অ্যাডমিশনে এগিয়ে যাওয়ার সুযোগ আছে। সো সেই সুযোগটা সবাই মাথায় রাখো এবং মাথায় রেখে আমরা পড়া শুরু করে দিই। বিদ্রোহী কবিতা তোমরা অনেক দিন অনেক ভাবে পড়ে আসছো। আজকের বিদ্রোহী কবিতা পড়ার ধরনটা হবে একটু আলাদা। কেমন আলাদা? তোমরা এতদিন বিদ্রোহী কবিতার ব্যাখ্যা পড়তা লাইন টু লাইন, কিচ্ছু বুঝতে না। বাট বিদ্রোহী কবিতা খুবই সহজ একটা কবিতা যদি তুমি এই কবিতার ক্যারেক্টার গুলোকে চিনো। প্রত্যেকটা ক্যারেক্টার এবং তার অস্ত্র শস্ত্র, অর্থাৎ যেই যেই শব্দ কবিতায় কাজী নজরুল ইসলাম ব্যবহার করেছে সেগুলো যদি তুমি জেনে ফেলো, বিদ্রোহী কবিতা পানির মতো সহজ। আজকের জন্য আমরা কবিতার ব্যাখ্যার চেয়ে কবিতার শব্দের অর্থ, ক্যারেক্টার বিশ্লেষণে খুব বেশি গুরুত্ব দিব। সেটা পড়লেই আমরা অটোমেটিক বিদ্রোহী কবিতার বাকি সব এমসিকিউ কমপ্লিট করে ফেলবো। তো চলো আমরা আজকে, আর দেখো আজকে আমি স্লাইডের বাইরে তোমাদের জন্য পিডিএফ নিয়ে আসছি। কি বলো দেখি? স্লাইডের বাইরে তোমাদের জন্য পিডিএফ নিয়ে চলে আসছি। কেন? কারণ হচ্ছে ভাইয়া আপনারা তো আমাদেরকে পড়ান, তারপরে আমরা আপনাদের যে পিডিএফটা দেন সেটা আমরা কিভাবে পড়বো, এরকম প্রশ্ন অনেকের মাঝেই থাকে। তো পিডিএফ বই পাশাপাশি রাখবা এবং আজকে আমরা যে ধারাটা ফলো করছি সেই ধারায় পড়বা, ঠিক আছে? সো আজকে এক ঢেলে দুই পাখি মারা হবে। ওকে, চলো এখন বিদ্রোহী কবিতার ব্যবচ্ছেদ, এই পার্টটাকে তুমি প্রথমেই রাখবা। এটা তোমার মেমোরাইজেশন পার্ট। কি পার্ট বলো দেখি? এটা হচ্ছে তোমার মেমোরাইজেশন পার্ট। এখানে তোমাকে আলাদা করে কিছু নোট করতে হবে না, এখানে তোমাকে আলাদা করে নোটিং এর কিছু নাই। এইটুক পার্ট বইও খুলতে হবে না। এইটুক পার্টে কোথা থেকে কিভাবে নেওয়া হয়েছে এই তথ্যগুলো ঝাড়া মুখস্থ করবা। এটা অ্যাডমিশনে 1 মার্ক। যে কোনো কবিতা গল্পের এইটুক অংশ থেকে অ্যাডমিশনে একটা মার্ক ফরজ, ফরজ মার্ক আসবেই। তাই প্রত্যেকটা গল্প কবিতার এই ব্যবচ্ছেদ অংশ পিডিএফ এর যেটা আছে তোমাদের পিডিএফ বা লেকচার শিট, ঠিক আছে? পিডিএফ বা লেকচার শিট আছে সেটা। বি সি সি ইউনিটের বাচ্চারা সবাই একসাথে যুক্ত হও। ওকে, ঠিক আছে।
শিওর এ মাইনাস এসেছে। বোর্ড চ্যালেঞ্জ করলে ভাইয়া তোমার যদি যোগ করতে প্রবলেম হয়, আচ্ছা তোমরা অনেকেই এই রিলেটেড কোশ্চেন করছো, আমি জাস্ট তোমাকে বলি কি হবে বলো দেখি আজকে। তো আচ্ছা অনেকজন বলতেছো ভাইয়া দেরি কেন, আমি গল্পটা বলি। আমি 11টা 5-এ নিচে এসেছি, শুধুমাত্র 5 মিনিট লেট। তারপরে দেরির কাহিনী, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। লিফটে উঠতে যায় দেখি লিফট বন্ধ, লিফটে সার্ভিসিং চলতেছে। আমি মানুষ লিটারেলি দৌড়ায় আসে, তারপরে দেখি যে আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে 5 তলায়। সেখানে উঠলাম অনেক শক্তি সঞ্চয় করে। আসে রুমে দেখে তোমাদের ফাইলটা ওপেন করব, যেই ফাইলটা দিয়ে স্মার্ট বোর্ডে পড়াবো, স্মার্ট বোর্ড লোডিং 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 চলতে আছে। এই করতে 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 সন্ধ্যা হইতে হইতে তোমাদের 15 মিনিট লেট হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের কাছে অবভিয়াসলি জবাবদিহিতার জায়গা আছে, আমি দিয়ে রাখলাম। প্রথম তোমাদের বাংলা ফার্স্ট পেপার ক্লাসে, এর আগের বার মেবি নেটের কারণে লেট হয়েছিল, বাট আমার কারণে মেবি আজকে লেট। সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, ওকে? আমি তোমাদেরকে সবই স্পষ্ট রাখি। তার বাইরে চলো এখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। সো বোর্ড চ্যালেঞ্জে যদি তোমরা করো, জেনে রাখো তোমার খাতা আবার নতুন ভাবে দেখবে না। শুধু তোমার মার্ক যোগ করতে যদি কেউ ভুল করে থাকে, তাহলে তোমার শুধু মার্ক গুলো যোগ করে দেখা হবে। যদি মার্ক গুলো যোগ করে তোমার অন্য মার্ক আসে, তোমার A+ আসতেও পারে, আর যদি না আসে তাহলে নাই। এখন বোর্ড চ্যালেঞ্জের একটা কঠিন সত্যের সাথে তোমাদের সবাইকে কি বলো দেখি, সবাই হচ্ছে আমাকে তোমাদের সবাইকে একটা সত্য বিষয় সম্পর্কে ধারণা দেই। কি সেই সত্য বিষয়? সেটা হচ্ছে ভাইয়া অনেকেই 79 পাইছো, 79। ঠিক আছে, এই গল্পটা কিসের সাথে রিলেটেড? আমার এসএসসিতে ইসলাম শিক্ষায়, আমার এসএসসিতে পুরো 5-8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পাইতে পাইতে আমার এসএসসিতে বৃত্তি না পাওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা। কেন বলে দেই, আমি ইসলাম শিক্ষায় পেয়েছি 79। কত পেয়েছি? 79। এখন এটা কেন দেয়? অনেকেই তোমাদের মধ্যে আছো যারা কোনো একটা স্পেসিফিক সাবজেক্টে 79 পাইছো। এটা হচ্ছে আমাদের দেশের ব্যবসার একটা হাতিয়ার। কেমন ব্যবসার হাতিয়ার? সেটা হচ্ছে গিয়ে তোমার কি বলো দেখি, তোমাদের ইচ্ছে করে 79 দেওয়া হয়, বা মার্ক তোলার সময় ইচ্ছে করে মাস্টার ট্রেনারের পরেও কিছু কর্মচারীরা 79 দেয়। কারণ যে 79 পাইছে তাকে একটা টিচার তো দেখলেই 80 করে দিবে, তাই না? এই জায়গাটার কারণই হচ্ছে এই 79 যে মার্কটা করে দেওয়া, এখানে মার্ক বাড়ানোর সুযোগ থাকে। তো আমি আমার টেস্ট পরীক্ষায় ইসলাম শিক্ষায় আমি সবচেয়ে বেশি ভালো ছিলাম, 95 পাইছি। সেই আমি যখন খাতাটা, আমার রেজাল্ট দেখে আমি 79, আমি তো শিওর আমার নাইলে ট্যালেন্ট পুলে বৃত্তি আসবে না। এখন যারা এসএসসি বা এইচএসসি দাও, জেনে রাখবা তুমি যদি সব সাবজেক্টে A+ না পাও, তুমি বৃত্তির জন্য নমিনি হবা না। আগে এটা এমন ছিল না, বাট এখন তোমাকে যদি বৃত্তি পেতে হয় তাহলে অবশ্যই সবগুলো সাবজেক্টে প্লাস পাইতে হবে, তারপর তোমার মেজর সাবজেক্টের মার্ক যোগ করবে। তো তখন আমি করার পরে আমার বাবা গেছে বোর্ড অফিসে, যে বলার জন্য, সে তো এরকম পাওয়ার কোনো স্টুডেন্টই না। যাওয়ার পরে এটা ভিতরের কথা তোমাদের সাথে শেয়ার করতেছে, আমার বাবার কাছে অফার আসে যে 1 মার্ক তো বাড়ানো যায় না, বাট 2 মার্ক বাড়ানো যাবে। 2 মার্ক বাড়ানো যাবে, 2 মার্কের জন্য 20,000 টাকা দেন। হুট করে জাস্ট আমার বাবা সিঁড়ি থেকে নামছিল, তখন একজন আসে, তাকে বলে আবার ওই লোক গায়েব। এখানে তুমি কাউকে ধরতেই পারবা না, এটা বোর্ডের ভিতরকার একটা ব্যবসা। কেউ যদি যাও এই জিনিসটা ফেস করতেই পারবা। হয়তোবা এখন অনেকে ভয়ে করবে না, বাট এই জিনিসটা খোলা রাখে, বুঝে যাদের কাছে মার্কের ভ্যালু আছে, এরকম ভাবে একটা ব্যবসার জন্য ওপেন স্পেস রাখে দেয় ওরা। সাধারণ বিষয়। সো বোর্ড চ্যালেঞ্জে তুমি করবা, তোমার কয়েকটা টাকার বিনিময়ে, তোমার মার্কের বিনিময়ে অনেক বেশি করে দেখো, যদি হয়, বাট না হওয়ার সম্ভাবনাটাই ধরে রাখবা। এটা না হইলে আবার মন খারাপ করবা না। টাকা জীবনে আসবে যাবে, কিন্তু এই রেজাল্টটা তোমার লাইফের একটা অংশ হয়ে থাকবে। ঠিক আছে, এইটা শুনে আবার কি বলো দেখি, এইটা শুনে আবার কেউ 20,000 টাকা নিয়ে চলে যায়ও না। এই নৈতিকতা আমার আল্লাহ যা দিছে, আমার বাবার টাকার অভাব ছিল না। তো আমি জাস্ট শুনে বলছে আপু দরকার নাই, আমি টাকা দিয়ে আমার মার্ক কিনতে চাই না। তো সোজা কথা, তোমাদের এই নৈতিকতাটা ভিতরে রাখো। এই নৈতিকতার ফল আল্লাহ আমাকে কি আমার অ্যাডমিশনে দিছে। আমি অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, আইইউটিতে,
পিইউবিএসটি তে চান্স পাইছি, আমার কাছে আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অনেক স্যাটিসফাইড। তো এই রেজাল্টের চিন্তা আজকে থেকে মাথায় বাদ দাও। যদি মনে হইতে পারে বেশি পাইতে পারো, টাকার ইস্যু না থাকলে কি করবা, আর যদি টাকার ইস্যু থাকে কোনো দরকার নাই ভাইয়া, এই রেজাল্ট দিয়ে তোমার একটু খালি পিছাবা, তোমার পড়া দিয়ে ওই পিছানোটা তুমি আগায় নিতে পারবা। ক্লিয়ার? এখন আমরা পড়ায় ব্যাক আসি। ওকে, চলো, ঠিক আছে। ওকে, তাহলে অ্যাডমিশনে ফোকাস করার জন্যই আজকে তোমাদের জন্য আমি বিদ্রোহীর মতো একটা কবিতা নিয়ে চলে আসছি। পড়ায় চলে আসি। ব্যবচ্ছেদ এই অংশ কি, এটার নাম দিয়ে দিবা ছাড়া মুখস্থ। এই অংশের পয়েন্ট গুলোকে একদমই ভোলা যাবে না একবার। তো বিদ্রোহী কবিতাটি কি বলো দেখি? কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে নেওয়া, এবং জেনে রাখো অগ্নিবীণা কাব্যগ্রন্থের 2 নাম্বার কবিতা। কয় নাম্বার কবিতা? দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। অগ্নিবীণা কাব্যগ্রন্থের কয় নাম্বার কবিতা? 2 নাম্বার কবিতা হচ্ছে বিদ্রোহী। অগ্নিবীণা কবে পাবলিশ হয়? 1922 সালে। এটা অ্যাডমিশনে আসা কোশ্চেন। কত সালে প্রকাশিত হয়? 1922 সালে প্রকাশিত হয়। কত সালে? 1922 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, তারপর কি? তারপরে হচ্ছে, এখন তোমাদেরকে আমি বলি, তোমরা অনেকে আবার ওভার কনফিডেন্ট, মনে হয় ভালো করছি, ভালো দিছি, কিন্তু তুমি যেটাকে ঠিক জানো সেটা ভুল। এই জিনিসটা তোমরা আমার ক্লাসে, মহসিন ভাইয়ার ক্লাসে আসে 1000 বার প্রমাণ হইছো যে তোমরা এতদিন যেই প্রশ্নের উত্তরটা জানে আসছিলা সেটা ভুল জানছিলা। রাইট? তাহলে তুমি কনফিডেন্স আরো, যখন তোমরা উপন্যাস আর নাটকের ক্লাস করবা তখন আরো মাথা চাপড়াবা। সো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে হইতে পারে তুমি যেটা জানছো ঠিক, বাট ঠিক গভীরে না পড়ার কারণে সেটা ভুল। সেগুলো নিয়ে ভাবিও না ভাইয়া, তোমরা পড়ায় দাও। তারপরে কি? বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা, এবং এই কবিতার মধ্য দিয়ে একটা নতুন ধারার কবিকণ্ঠের আমরা আত্মপ্রকাশ পাই। বিদ্রোহী কবিতায় এই লাইনটা সবাই আমার সাথে এখনই মুখস্থ করে ফেলবা। আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ। লাইনটা কি? আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ। এই বিদ্রোহী কবিতাটা একজন কবি যিনি নিজেকে চিনে নিজে জাগরিত হয়ে বিদ্রোহের ডাক দিচ্ছেন, এবং এই জায়গায় তিনি অহংকারের সাথে নিজের বিদ্রোহী সত্তার প্রকাশ করছেন। এবং এই বিদ্রোহী কবিতায় এই আমি দ্বারা মূলত সবাইকে বোঝানো হয়েছে। কিসে বলো দেখি? আমি দ্বারা সবাইকে বোঝানো হয়েছে। আমি বিদ্রোহী রণক্লান্ত, আমরা প্রত্যেকজন বিদ্রোহী, প্রত্যেক বিদ্রোহীর মনের কথা হচ্ছে এই বিদ্রোহী কবিতা। তাহলে এই আমি দ্বারা কাদের বোঝানো হয়েছে? কবিকে, এবং কবি তার মতো করে সকল মানুষকে এমন বিদ্রোহী সত্তায় কি করতে চেয়েছেন? অনুপ্রেরণা দিতে চেয়েছেন। ঠিক আছে, তাহলে আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। তারপর কবিতাটি আগেই বলছি, এটা একটা প্রতিবন্ধী মাত্রাবৃত্ত ছন্দ। মাথায় রাখবা, তোমাদের বইয়ে একটাই প্রতিবন্ধী মাত্রাবৃত্ত ছন্দ আছে, সেটা হচ্ছে বিদ্রোহী কবিতা। প্রতিবন্ধী এটা ভাইয়ার নাম। কেন? কারণ হচ্ছে এটা মাত্রাবৃত্ত ছন্দের সব নিয়ম পালন করে নাই। এটা কি করেনি? মাত্রাবৃত্ত ছন্দের সকল নিয়ম পালন করেনি। যেহেতু পালন করে না, তাহলে জেনে রাখবা যে এটা মাত্রাবৃত্ত ছন্দ, বা এটাকে অপশনে যদি দেখো আংশিক মাত্রাবৃত্ত ছন্দ, তাহলে সেটা উত্তর করবা। লিখে ফেলো। অপশনে যদি কখনো দেখো যে যদি ব্যাকরণের কোনো টিচার কোশ্চেন করে, তাহলে এটা অপশনে অবশ্যই পাইতে পারো আংশিক মাত্রাবৃত্ত ছন্দ। কি বলো দেখি? আংশিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ঠিক আছে, ওকে। ক্লিয়ার? ইংরেজিতে আমারও বি আসছে। এই রেজাল্টের আলোচনা বাদ দাও, এখন তোমার কি পাইছে সেটা শেয়ার না করে তুমি কি করবা সেটাতে মনোযোগ দাও ভাইয়ারা। ওকে, ঠিক আছে, চলো এখন তার পরবর্তী অংশে চলে যাই। প্রয়োজনীয় কিছু শব্দার্থ। প্রয়োজনীয় কিছু কি বলো দেখি? প্রয়োজনীয় কিছু শব্দার্থ। তাহলে শব্দার্থে এসে আমরা এখন এই শব্দার্থের মধ্য দিয়ে আমাদের কবিতা পড়া শেষ হয়ে যাবে। এই শব্দার্থের মধ্য দিয়েই আমাদের কবিতা পড়া শেষ হয়ে যাবে। ভাইয়া, কেউ কি কবিতাকে শব্দার্থ পড়ায় শেষ করে দিতে পারে? হ্যাঁ ভাইয়া, বিদ্রোহী কবিতা শব্দার্থ পড়েই শেষ হবে। বিদ্রোহী কবিতা কোনো কবিতাই না। প্রথম লাইনটা মনে রাখবা,
আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ। পুরো বিদ্রোহী কবিতায় কয়টা ফেজ আছে বলো দেখি? পুরো বিদ্রোহী কবিতায় 3টা ফেজ আছে। ফেজটা কি? খুব ভালোভাবে মনে রাখবা। এই বিদ্রোহী কবিতার ফেজ হচ্ছে, প্রথমে কবি নিজেকে অহংকার বা তিনি কি, তিনি কত পাওয়ারফুল বিদ্রোহী সেটা দেখাবে। তারপরে তিনি কি করতে চান সেটা দেখাবেন। তারপরে তিনি নরম হবেন। হ্যাঁ, বিদ্রোহী কবিতায় একটা পার্টে এসে তিনি অসহায় মানুষের প্রতি ভালোবাসা এবং তাদের পাশে দাঁড়ানোর কথা বলেন, অর্থাৎ কোমল স্নেহ বা ব্যথিত হওয়া বা নরম সুর পাওয়া যাবে এই কবিতার কয় নাম্বার? 3rd পার্টে আসে। লাস্ট পার্টে গিয়ে কবি আবার কি হবেন? বিদ্রোহী হয়ে যাবেন এবং তারপরের পার্টে অর্থাৎ 5 নাম্বার পার্টে এসে কবি জানাবেন যে তার এই বিদ্রোহ কখন শেষ হবে। ঠিক আছে, এইটুক জিনিস মাথায় রাখো। 5টা পার্ট, শুরুতে অহংকার, উদ্দেশ্য ক্লিয়ার করবে, নরম হবে, আবার বিদ্রোহের সুর জানাবে এবং লাস্টে গিয়ে কবিতার জানাই দিবে যে এটা করলে আমার বিদ্রোহ শেষ হবে, আমি শান্ত হব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইয়েরা? ওকে, ঠিক আছে। তারপরে এখন চলো প্রয়োজনীয় কিছু শব্দার্থ। প্রয়োজনীয় কিছু শব্দার্থে তোমাদেরকে আমি বলেছি, গ্রীষ্মের দুপুরে দেখলাম ভুলে গেলাম। কি বলো দেখি? নেহারি আর পাশরি। গ্রীষ্মের দুপুরে দেখলাম, সন্ধ্যায় ভুলে গেলাম। নেহারি মানে দেখার, প্রত্যক্ষ করা, পাশরি মানে ভুলে যাওয়া। এই দুইটা, এই ভুলে গেলাম শব্দের অর্থ হলেও ভুলে যাওয়া যাবে না। নেহারি আর পাশরি। নেহারি আর কি? পাশরি। একদম মাথায় গেঁথে ফেলো। পাশরি গানটা তো তোমরা সবাই অনেক শুনেছো, তাই না? সো সেই গানটার মত যেমন তোমাদের মনে থাকে, এই দুটো শব্দার্থ ভুলে যাবে না। নেহারি মানে দেখে বা প্রত্যক্ষ করে, পাশরি মানে ভুলে যাওয়া বা বিস্মৃত হওয়া। ওকে, ঠিক আছে। তারপরে পাই কি আমরা? তারপরে পাই হচ্ছে কানুন বা আইন। কানুন বা আইন, এটা আমরা জানি। এবারে অ্যাডমিশনের একটা কোশ্চেন, কি সেটা? বিদ্রোহী কবিতায় আধুনিক যুগের কয়টি অস্ত্রের কথা বলা হয়েছে? বিদ্রোহী কবিতায়, খুব ভালোভাবে উত্তর করবা, আধুনিক যুগের কয়টি অস্ত্রের কথা বলা হয়েছে? উত্তর করো দেখি ভাইয়া। বিদ্রোহী কবিতায় আধুনিক যুগের কয়টি অস্ত্রের কথা বলা হয়েছে? সবাই উত্তর করবা ঝটপট। বিদ্রোহী কবিতায় আধুনিক যুগের কয়টি অস্ত্রের কথা বলা হয়েছে? একটা। কেউ বলছো একটা, উত্তর কই? কারো মতে একটা, কারো মতে কি? এই প্রশ্নটা আমি ক্লিয়ার করে দেই ভাইয়া। দুইটা। কি বলো দেখি? দুইটা। মাথায় গেঁথে ফেলো। দুইটা কি? একটা হচ্ছে টর্পেডো। এখন টর্পেডো কি ভাইয়া? তোমরা ডুবোজাহাজ দেখো না, বা যেটাকে আমরা কি বলে থাকি বলো দেখি? সাবমেরিন। এটা ধরো একটা সাবমেরিন, এই সাবমেরিন থেকে নিচে কিছু মিসাইল থাকে, এই নিক্ষেপযুক্ত মিসাইল গুলো হলো টর্পেডো বলা হয়। ঠিক আছে, এটা আমি শার্ক বানায় ফেললাম মনে হয়, তাই না? যাই হোক, তো এই তোমার সাবমেরিন থেকে যেটা বা ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র, আর আরেকটা হচ্ছে মাইন। আধুনিক যুগের কয়টা অস্ত্র? মাইন আর টর্পেডোকে পাই না, মাইন আর টর্পেডো। বাকি সব আমরা কৃপান, দণ্ড, এগুলো কি বলো দেখি? মহাশঙ্খ, এগুলো ছিল পুরাণ বা আদিম যুগের, এগুলো মেইনলি পুরাণ থেকে নেওয়া। আগের গুলো ছিল পুরাণ থেকে নেওয়া, আর আধুনিক যুগের পাবো মাইন আর টর্পেডো। বইয়ে এটাকে কেমন মাইন বলা আছে? ভাসমান মাইন। এখন কেউ মাইন চিনো না? মাইন হচ্ছে এক ধরনের কি বলো দেখি? এটাও এক ধরনের আগ্নেয়াস্ত্র, যেটার উপরে চাপ প্রয়োগ করলে, ধরো এটা তুমি, ঠিক আছে, এটা তুমি, ওকে, তুমি এই মাইনের মধ্যে চাপ দিলা, তুমি এখান থেকে সাথে সাথে প্রেসার পয়েন্ট পড়ে নিচের বিস্ফোরকটা ইগনাইট হবে, তুমি এখান থেকে উড়ে ক্যামেরার দিকে চলে যাবে।
ঠিক আছে, যে কোনো দিকে যাইতে পারো। ওকে, ঠিক আছে। তাহলে মাইন আর কি বলো দেখি, তাহলে মাইন আর টর্পেডো এই দুটো আধুনিক যুগের কথা বলা আছে। তারপরে যাই, তারপরে হচ্ছে ভীম। ভীম মানে হচ্ছে ভীষণ বা ভয়ানক। ভীম মানে কি? ভীম মানে ভীষণ বা ভয়ানক, এবং এমনিতে তোমাকে মাথায় রাখতে হবে ভীম আবার ভীম, এটা আমাদের ওই বাসার ভীমবার না ভাইয়া। ভীম শব্দটা যখন কি বলো দেখি বিশেষণ আকারে ব্যবহার হবে, ভীম যখন কি হবে বিশেষণ, তখন কি ভীম মানে হবে ভীষণ বা ভয়ানক। ভীম শব্দটা যখন বিশেষণ আকারে ব্যবহার হবে তখন সেটা কি ভীষণ বা ভয়ানক বোঝাবে। ভীম শব্দটা যখন বিশেষ্য আকারে ব্যবহার হবে তখন সেটা হয়ে যাবে পঞ্চ পাণ্ডবের কি বলো দেখি দ্বিতীয় পাণ্ডব, একদম মোটা সোটা। ছোটা ভীম দেখছো না তোমরা অনেকে, ভীম ভীম ভীম, ছোটা ভীম ভীম ভীম, তাই না? ছোটবেলায় একটা দেখছো না, সেটাই। ও এক জায়গা থেকে অন্য জায়গা, তাকে বলে মাইন। না ভাইয়া, এক জায়গা থেকে অন্য জায়গা না, মাইন হচ্ছে এক ধরনের আগ্নেয়াস্ত্র। আর এ যুগের ছেলেরা ফ্লার্ট করার জন্য ইউজ করে এই মাইন শব্দটা, MINE। যাদের বলছি তারা বুঝে ফেলছো, তাই না? ওকে, তাহলে কি বলো দেখি, ভীম যখন বিশেষণ হিসেবে ব্যবহার করবে তখন কি ভীষণ বা ভয়ানক, ভীষণ বা ভয়ানক। আর যখন তুমি ভীম বিশেষ্য আকারে দিবা সেটা হয়ে যাবে পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, যিনি গদা নিয়ে যুদ্ধ করে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো আমি চক্র ও মহাশঙ্খ, আমি চক্র ও মহাশঙ্খ, চক্র মহাশঙ্খের আলোচনা আসার পর থেকেই আমরা একদম কবিতায় ঢুকে গেছি। আমরা এতক্ষণ যত র্যান্ডম পড়া ছিল শেষ, ব্যবচ্ছেদ পড়ছি, সব পড়ছি, এখন আমরা ক্যারেক্টারে ঢুকে যাব। অনেক পড়া আছে, মাথা গরম করলে ভুলে যাবা। ঠিক আছে, শান্ত মাথায় লক্ষ্য দাও এখন। ওকে, চলো। কি? আচ্ছা, মাইন হলো এক ধরনের আগ্নেয়াস্ত্র, শেষ। বিভিন্ন অস্ত্র, তোমার গুলি মানে কি, যার ভিতর থেকে গুলি বের হয়, তাই না? এটাও এক ধরনের আগ্নেয়াস্ত্র, মাইনও এক ধরনের আগ্নেয়াস্ত্র। এই যে একজন বলে দিয়েছে, মাসুম পড়তেছে। গদা কি ভাই? গদা হচ্ছে এক ধরনের অস্ত্র যেটার অগ্রভাগটা এরকম। কিরে, তোমরা গদা চেনো না? এই যে এরকম এরকম ফোলা থাকে, এইটা হচ্ছে গদা। এইটা নিয়ে হচ্ছে বেশ সামনের অগ্রভাগে বেশ ওয়েট থাকে, যেটা দিয়ে একটা মাইট দিলে উড়ে চলে যাবা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, চলো এখন তোমাদের এই আলোচনার শেষ, এখন আমরা সিরিয়াস আলোচনায় যাব। ভাইয়া আবারও বলতেছি, পুরাণের অসংখ্য ক্যারেক্টার আছে। কি বলো? পুরাণের অসংখ্য ক্যারেক্টার আছে এই কবিতায়। ক্যারেক্টার গুলোকে যদি না চেনো, কবিতার ব্যাখ্যা পারবা না, মাথা গরম হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে, MCQ অ্যান্সার করতে পারবা না। শান্ত মাথা, আমরা এখন শুরু করি। শুরুটা প্রথমেই হচ্ছে আমরা একটা পাই, আমি চক্র ও মহাশঙ্খ, এই লাইনটা কবিতায় পাবা। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? চক্র আর মহাশঙ্খর জায়গা থেকে, হিন্দু পুরাণ থেকে বা হিন্দু ধর্ম থেকে আমরা পাবো কি? আমরা পাবো হচ্ছে কি বলো দেখি, দেবতা বিষ্ণু। আমাদের ফার্স্ট ক্যারেক্টার কি? আমাদের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে দেবতা বিষ্ণু। তাহলে হিন্দু পুরাণ থেকে আমরা কোন ক্যারেক্টারকে সবার আগে পাবো? আমরা দেবতা বিষ্ণুকে পাবো, যার হাত কয়টা? যার চারটা হাত। চারটা হাতের মধ্যে এক হাতে থাকে শঙ্খ, এক হাতে থাকে চক্র, এক হাতে থাকে গদা, আরেক হাতে থাকে পদ্ম। কি বলো দেখি, এখন জেনে রাখো, আমি চক্র মহাশঙ্খ। মহাশঙ্খকে সৃষ্টির সূচনার আমরাও যেমন জানি না, ইসরাফিলের শিঙা, অর্থাৎ আমাদের ফেরেশতা ইসরাফিল, তিনি কি যদি সিংহায় ফুঁক দেন তাহলে কি শুরু হয়ে যাবে? এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তাই না?
ঠিক এই রকমই আমরা এইখানেও পাই যে বিষ্ণুর হাতে একটা মহাশঙ্খ আছে যা সৃষ্টির সূচনা করার ক্ষমতা রাখে। অপর দিকে তার একটা হাতে থাকে কি বলো দেখি, চক্র, যেটা একটা কি দৈব অস্ত্র, যেটা দিয়ে যে কোনো অসুর বা সৃষ্টিকে বিনাশ করা যায়। তাহলে একদিকে সৃষ্টির সূচনা, একদিকে বিনাশ, এবং বাকি দুইটা হাতে সেম, এক হাতে পদ্ম এবং অপর হাতে কি বলো দেখি, গদা। অর্থাৎ একদিকে যুদ্ধের চেতনা, অপর দিকে সৃষ্টি বা ভালোবাসা বা কোমলতার চেতনা। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে দ্বৈত চেতনা। কি বলো দেখি, দ্বৈত চেতনা বোঝানো হয়েছে। তাহলে আমি চক্র মহাশঙ্খ, অর্থাৎ কবি একই সাথে সৃষ্টি বা কি অসুরদেরকে বিনাশ করতে চান, এবং অপর দিকে কি আবার তিনি নতুন সৃষ্টির সূচনা করতে চান। এখানে কবির দ্বৈত চেতনার আমরা প্রমাণ পাই। তাহলে একটা ক্যারেক্টার পেলাম হিন্দু পুরাণ থেকে, বিষ্ণু দেবতা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তারপরে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে প্রণবনাদ, ওঙ্কার ধ্বনি। এই প্রণবনাদ বা ওঙ্কার ধ্বনিটা কোথা থেকে পাবা, এটা হচ্ছে তীব্র চিৎকার। কি বলো দেখি, তীব্র চিৎকার অর্থে পাবা। হুতাশী, যে হাহুতাশ করে। নিদাক, কি বলছি, গ্রীষ্মের দুপুরে, এটা আমরা গতবারেরই পড়া, এখানে দিয়ে রাখছি মনে রাখার জন্য, নিদাক মানে গ্রীষ্ম, জানি। তারপরে একটা পার্ট আমরা ভালোভাবে পড়ি না, সেটা সবাই জেনে রাখো। কি বলো দেখি, সেটা সবাই জেনে রাখো, তান। কি বলো দেখি, তান মানে কিন্তু সুরের বিস্তার। এটা সবাই নোট ডাউন করো, তান মানে কি, তান মানে হচ্ছে সুরের বিস্তার। ওকে, ক্লিয়ার। তারপরে পাশরি, ভুলে যাই বা বিস্মৃত হয়ে যাই। হাবিয়া দোজক কোনটা, আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী 7 ধরনের দোজক আছে, তার মধ্যে একটি দোজকের নাম হচ্ছে হাবিয়া দোজক। হল লাঙ্গল, এটা নিয়ে আমরা পরে আসছি, আমরা এখন এটা নিয়ে জানবো না। আমরা হল মানে জাস্ট জেনে রাখি লাঙ্গল। হল মানে কি, হল মানে হচ্ছে লাঙ্গল, হল মানে লাঙ্গল, এটা জেনে রাখো। বাকি ব্যাখ্যা আমরা পরে ক্লিয়ার হব। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হচ্ছে মলয়, যেটা নিয়ে তোমরা অনেকেই ঝামেলায় পড়বে, সেটা নিয়ে আমি এখন চলো তোমাদেরকে একটা এমসিকিউ দিব। ঠিক আছে, চলো এখানে নয়, আমরা এই এমসিকিউটাতে যাব এখনই। এই তো পেয়ে গেছি। এই লাইনটা খুব ভালো করে পড়ো, অ্যাডমিশনে আসা কোশ্চেন। আমি উত্তর বায়ু মলয় নীল, উদাস পুরবী হাওয়া। এই লাইনটিতে বাতাস শব্দের কয়টি সমার্থক শব্দ আছে? এই লাইনটিতে বাতাস শব্দের কয়টি সমার্থক শব্দ আছে? এখন দেখি, খুব ভালোভাবে বুঝে শুনে উত্তর করবা, সবাইকে টাইম দিব, সবাই অ্যান্সার করবা। ঠিক আছে, এই লাইনটিতে বাতাস শব্দের কয়টি সমার্থক শব্দ আছে? ওকে, উত্তর করো দেখি কার উত্তরটা ঠিক হয়। চক্র দুষ্টের দমন, গদ্য যুদ্ধের প্রতীক, পদা পুরস্কারের প্রতীক। গুড জব জয়চন্দ্র। হ্যাঁ, এই জায়গায় কবি এই সব সৃষ্টির সূচনা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং রেফারেন্সটা তার কবিতায় ব্যবহার করেছেন। ওকে, তিনটা, কেউ বলছে তিনটা, কেউ বলছে 5টা, আর কেউ কেউ বলছে 4টা। আচ্ছা, এখন উত্তর হয়ে গেছে। ঠিক আছে, যে 4টা বলছো 4টা কি কি লিখে ফেলো, যে 3টা বলছো 3টা কি কি লিখে ফেলো, যার মতে 2টা সেই 2টা কোনটা সেটা লিখে ফেলো, যার মতে 5টা সেও লিখে ফেলো কোনটা। ঠিক আছে, আমি করে দেই। দেখো ভাইয়া, আমি উত্তর বায়ু। 1 নাম্বার, অনিল মানেও হচ্ছে বাতাস। 2 নাম্বার, হাওয়া মানে হচ্ছে বাতাস। 3 নাম্বার, এখন ভাইয়া আপনি মলয় বললেন না কেন? ভাইয়া দেখো দেখি, মলয়
অবভিয়াসলি অনেক জায়গায় বলা হয় মলয়ের, কি বলো দেখি, মলয়ের আবেশে আমি বিস্মৃত, আমি সুবিস্মৃত। এটা একটা খুবই পপুলার লাইন। তখন মলয় বলতে বোঝানো হয় যে, কি বলো দেখি, ভারতের উত্তর পূর্ব ঘাট পর্বত শ্রেণী থেকে আসা বাতাস। ঠিক আছে, কিন্তু ভাইয়া এই কবিতায় দেখো, তুমি যদি লেখো যে পূর্বঘট কি বলো দেখি পর্বত শ্রেণী থেকে আসা বাতাস, এখানেও লিখলা বাতাস, তারপরেও লেখা বাতাস, তাহলে কি সেম? তাহলে কি সেম ভাইয়া? বাতাস বাতাস, আমি উত্তর বায়ু, পশ্চিম ঘাট পর্বত শ্রেণী থেকে আসা বাতাস বাতাস, উদাস পূরবী বাতাস। তাহলে এখানে বাতাস বাতাস দুইটা শব্দ পরপর বসে, আমরা বলি কখনো না। সেইটা বোঝানোর জন্যই মলয় শব্দটা এখানে বাতাস অর্থে বসবে না। এখানে বাবা কয়টা সমার্থক শব্দ আছে? তিনটা, বায়ু, অনিল এবং হাওয়া। বাতাস শব্দের কয়টা সমার্থক শব্দ আছে? তিনটা। কি কি? বায়ু, অনিল এবং হাওয়া। ঠিক আছে, মলয় হবে না, এবং সেই শব্দার্থটাই আমরা এখন উপরে পড়বো। ওকে, ঠিক আছে। সেই শব্দার্থটাই দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বত শ্রেণী। কি বলো দেখি? পশ্চিম ঘাট পর্বত শ্রেণী। ঠিক আছে, তাহলে আমরা এখানে পশ্চিম ঘাট পর্বত শ্রেণী থেকে আসা বাতাস এই অর্থে ব্যবহার করব না। তোমাকে যদি বলে বিদ্রোহী কবিতায় মলয় শব্দটি কোন অর্থে ব্যবহার হয়েছে, ভুলেও বাতাস লিখতে যাবা না, সেটা দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বত শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে। আমি শিখর হিমাদ্রির, হিমাদ্রি হচ্ছে হিমালয় পর্বত শ্রেণী। তারপরে হচ্ছে খড়গ, খড়গ অত্যাচারীর খড়গ কৃপান আকাশে বাতাসে গনিবে না। অত্যাচারের খড়গ কৃপান, খড়গ মানে হচ্ছে কি বলো দেখি এক ধরনের অস্ত্র যেটা বলিদানে ব্যবহার করা হয়। বেসিক শব্দার্থ এগুলো তোমরা পারবা। ঠিক আছে, তারপরে পাবো কৃপান, অ্যাডমিশনে আসা কোশ্চেন। এই কৃপান মানে আবার কেউ কৃপন লিখে দিও না, কৃপান মানে হচ্ছে তলোয়ার। সবাই লিখবে এটা। কৃপান মানে কি? কৃপান মানে হচ্ছে ভাইয়া তলোয়ার। কৃপান মানে তলোয়ার বা তরবারি সদৃশ জিনিস। ঠিক আছে, কৃপান মানে কি? মলয় কি তাহলে বলে দিলাম তো ভাইয়া, মলয় অর্থ হচ্ছে দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বত শ্রেণী। অর্থাৎ এই পর্বত শ্রেণীটাকে বলা হয়েছে মলয়। আসলে এই পর্বত শ্রেণীর নাম বলা হয় মলয় পর্বত শ্রেণী, বাট এটা সাহিত্যে ইউজ করতে করতে এটাকে যখন মলয় বলা হয়, ওই পর্বত শ্রেণী থেকেই বাতাস আসে, বুঝছো? সেই বাতাসটাকে তখন বলে দেওয়া হয় যে মলয়ে মানে দক্ষিণ ঘাট পর্বত শ্রেণী, দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বত শ্রেণী থেকে আসা বাতাস। এটা নর্মালি ইউজ হয়, বাট আমাদের এই বিদ্রোহী কবিতায় এটাকে পর্বত শ্রেণীর নাম হিসেবে বলছে, বাতাসের নাম হিসেবে না। ক্লিয়ার? ওকে, চলো এখন তাহলে কৃপান কি? কৃপান হচ্ছে তলোয়ার। ক্লিয়ার? ওকে, এখন আমরা নেক্সট জায়গায় চলে যাই, আমাদের মূল ক্যারেক্টারের আলোচনায়। আমরা একটা ক্যারেক্টার পেয়েছি, তার আগে আমাকে এবারে বলো, এই কবিতায় আমরা একজন ক্যারেক্টার পেলাম বিষ্ণু, যেখানে দ্বৈত চেতনা পেলাম। এক জায়গায় কি সৃষ্টি বা আরম্ভ, অপরদিকে সৃষ্টি বা আরম্ভের প্রতীক, এবং কি পেলাম অপরদিকে তোমার হচ্ছে ধ্বংসের প্রতীক। অপরদিকে কি বলো দেখি? পুরস্কারের প্রতীক, বা কি বলো দেখি? পুরস্কার বা কোমলতার প্রতীক, যেটাকে আমরা একত্রে পুরস্কার আর কোমলতা এক জায়গায় করলে প্রেম হয়, যেই প্রেম ভাবের প্রতীক। এবং অপরদিকে আবার কি যুদ্ধ বা রণের প্রতীক, যেটা গদা। ঠিক আছে, বা প্রতিবাদের প্রতীক। এটা পেয়েছিলাম কোথায়? আমরা পেয়েছিলাম চক্র ও মহাসংঘের আলোচনায়। ঠিক আছে, তারপরে আমরা পাবো আবার কি হিন্দু ধর্ম থেকে তাদের দেবতা শিব। এখানে বলতে পারো শিবের কয়টি রূপের সাথে কবি কাজী নজরুল ইসলাম নিজেকে তুলনা করেছেন। বিদ্রোহী কবিতায় দেবতা শিবের কয়টি রূপের সাথে কি বলো দেখি আমাদের কাজী নজরুল ইসলাম নিজেকে তুলনা করেছে। পূরবী মানে কি? পূরবী মানে ভাইয়া পূর্ব, পূর্ব দিক থেকে আসা উদাস পূরবী হাওয়া, পূর্ব দিক থেকে আসা বাতাস। ঠিক আছে, ওকে।
আচ্ছা ঠিক আছে, না দুটো নয় ভাইয়া, কয়টা আছে বলো দেখি? তিনটা আছে। কয়টা আছে? তিনটা। কে লিখছে সাতটা? কে লিখছে সাতটা ভাইয়া? এখানে তিনটা পাবা। কয়টা পাবা? তিনটা পাবা। এক হচ্ছে নটরাজ, এক হচ্ছে ধূর্ঝটি, এবং আরেকটা হচ্ছে পিনাক পানি। কি বলো দেখি? আর কি পাবা বলো দেখি? নটরাজ, ধূর্ঝটি, আর কি? পিনাক। নটরাজ, ধূর্ঝটি এবং পিনাক পানি। ঠিক আছে, তাহলে জেনে রাখো কি নটরাজ, ধূর্ঝটি এবং পিনাক পানি। বিষ্ণু দেবতার রেফারেন্স একবার পাবা এবং শিবের রেফারেন্স পাবা তিনবার। এক জায়গায় প্রথমেই পাবা নটরাজ। এই নটরাজটা অ্যাডমিশনে আসা কোশ্চেন। সোজা কথা, নটরাজ হচ্ছে, তাকে কেন বলা হয়? কারণ সৃষ্টি ধ্বংসকালে তাদের মহাদেব ভয়ঙ্কর উদ্দাম নৃত্যময় মূর্তি ধারণ করবেন, যেটার কি বলো দেখি? যার মাধ্যমে পুরো পৃথিবী, পুরো মহাবিশ্ব প্রকম্পিত হয়ে যাবে। তাহলে এরকম একটা ভয়ঙ্কর রূপ অত্যাচারীদের দমনের জন্য আমাদের কবি কাজী নজরুল ইসলাম ধারণ করবেন। ওকে, তাহলে কি বলো দেখি নটরাজ কি? নটরাজ হলো সৃষ্টির ধ্বংসকালে মহাদেব বা কার বলো দেখি? মহাদেব বা শিবের কি বলো দেখি একটি ভয়ঙ্কর রূপ, এবং এটি এর সাথে কবি নিজেকে কেন তুলনা করেছেন? নিজের শক্তির ভয়ঙ্কর রূপ দেখাতে, যে তিনি আসলে কতটা শক্তিশালী নিজেকে নিয়ে অহংকার করতে এটা ব্যবহার করেন। তারপরে হচ্ছে ধূর্ঝটি। কি বলো দেখি? ধূর্ঝটি শিব বা মহাদেবের অন্য নাম। জটাধারী শিবের জট ধূম্ররূপী বলে তাকে ধূর্ঝটি বলা হয়। এটা মূলত তার এই ধূম্ররূপ বা ধোঁয়াশার মাঝে তার মধ্যে একটা রহস্যময় রূপও খুঁজে পাওয়া যায়। এই জায়গা থেকে কবি নিজেকে একটা রহস্যময় ক্যারেক্টার হিসেবে বোঝানোর জন্য এইটাকে ব্যবহার করেছেন। ঠিক আছে, তাহলে নটরাজকে ব্যবহার করেন তার শক্তিশালী রূপ দেখানোর জন্য। হ্যাঁ, নাস্তিক মার্কার কিছু নাই ভাইয়া, এটা নাস্তিকের আলোচনা কিছু নেই। তোমরা ডক্টর জাকির নায়েক স্যারকে দেখোনি? তারা তো অন্য ধর্মের আলোচনা পড়ছে, তাই না? এই ধরনের থিঙ্কিং রাখো কেন? তুমি অন্য ক্যারেক্টারকে জানলে বা অন্য ধর্মের মানুষদেরকে জানলে যে তোমাকে তার উপর বিশ্বাস করতে হয় এমন না। আমি যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলোচনা নিয়ে আমি যদি হিন্দু ধর্মাবলম্বী আমার স্টুডেন্টদেরকে পড়াই, তারাও অবাক হবে না? তাদের বিষয়ে তারাও জানবে তিনি এত ভালো একটা মানুষ ছিলেন। ঠিক তেমনি ভাবে তাদের বিষয়ে আমরা জানবো যে তাদের থিওরিতে এটা সহজ বিষয়। তুমি বিশ্বাস না করলে বা তুমি সেটার উপর আমল না করলে একই বিষয়। এই ধরনের বেসিক সম্প্রীতিটা তোমরা বড় হয়েছো, বিশ্ববিদ্যালয়ে আসবা, এটা রাখবা। তুমি পড়লেই যে তোমার ধর্ম চলে যাবে, এগুলোর জন্যই আসলে আমাদের বাঙালির মাঝে এত বিভেদ। ঠিক আছে, এই সিম্পল থিঙ্কিংটা রাখো। ওকে, ছোট্ট একটা বিষয়। তাহলে কি? হ্যাঁ, চলো এখন তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন তুমি যদি দেখো, বলো, তুমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা টপিক পড়তেছো, ঠিক আছে? সেই টপিকে একজন বলতেছে যে না, আমি তো তার এগুলো পড়া আমার ভাল লাগে না, এগুলো পড়া আমার এত আলোচনা করে, তখন তোমার কেমন লাগবে ভাইয়া? একটু ভাবে দেখো একজন মুসলিম হিসেবে। সেম ওয়েতে এখন তো তাদের বিষয় সম্পর্কে পড়ানো হচ্ছে, তাদের রেফারেন্স দিচ্ছে। কেন আমাদের এখানে চেঙ্গিস খানের রেফারেন্স আছে না? আছে তো, আমাদের এখানে বেদুইনদের রেফারেন্সও আছে। বাট তিনি এই ক্যারেক্টার গুলো খুবই মহিমান্বিত হিসেবে তাদের কাছে আছে, তো সেই কারণে এগুলো বেশি দাও। ক্যারেক্টার হিসেবে চিনো, পুরাণের আলোচনা হিসেবে চিনো, এইটাই সহজ বিষয়। এটা নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না, আশা করি। ওকে, ঠিক আছে, সহজ বিষয় এটাই, সোজা কথা। চলো এখন আর এটা নিয়ে আলোচনা না করি। হুম, চলো এখন তাহলে। ওকে, তাই চলো এখন, এই যে পড়ার ফ্লোটা নষ্ট করে দিল গাধার বাচ্চাগুলো, চুপ থাকো এখন। খুব সুন্দরভাবে, সরি গাধা, আস্তাগফিরুল্লাহ, আমি গাধার বাচ্চা বলার ক্ষমতা রাখি না। তোমাদের মা বাবা একজন সেরা সেরা মানুষ বলেই তোমরা এত ঝামেলা পার করে এখন ক্লাস করতে আসছো। তুমি একটা গাধা যারা এইটা নিয়ে ভাবে পড়তে চাও না। বিদ্রোহী কবিতা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাহিত্যে যে কত রেফারেন্স টানা যায়
সেটারও একটা প্রমাণ এই কবিতা। চলো তাহলে আমরা কয়টা নাম পাবো? নটরাজ পাবো হচ্ছে তার ভয়ঙ্কর রূপ, অর্থাৎ তিনি প্রতিবাদে সবকিছু ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন, সেই জন্য ধূর্যটি। আবার দেবতা শিবেরই তার ধূম্ররূপে, অর্থাৎ নিজেকে রহস্যময়ী দেখার জন্য। এবং তারপরে পাবো পিনাক পানি। এখান থেকে আমরা এক পানি শব্দের অর্থ পাবো। যে পানি শব্দের অর্থ বলতে পারবে তার জন্য একটা কি বলো দেখি, তার জন্য একটা চকলেট একদম বিনামূল্যে, ঠিক আছে? ওকে, তাহলে কি বলো দেখি, পানি কি? বলো, পানি শব্দের অর্থ কি? ঝটপট উত্তর করবে। না, আমি জেন্ডার ডিফারেন্সিয়েট করব না, ঠিক আছে? ডাঙ্কির কোনো ফিমেল ভার্সন নাই, সো অ্যানিমেলের ফিমেল ভার্সন বা মেল ভার্সন বলা হয় না। ইংরেজিতে, আমি ইংরেজিতে বলতেছি, ঠিক আছে? গাধা বললে গাধি বলতে হইতো, সো আমি ডাঙ্কি বলতেছি। তোমরা জানো, এটা মাথায় রাখবা। তোমাদেরকে একটা ইংরেজিতে শিখাই দেই, যখন কোনো অ্যানিমেল এর নাম ইউজ করবা ডাঙ্কি, সেটা যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট ইংরেজিতে লিখতে চাও, সেটার প্রোনাউন অলওয়েজ উইল বি ইট। কি বলো দেখি, সেটার প্রোনাউন সবসময় ইট হবে। তুমি তার আগে হিসি লিখতে পারবা না, যদি না সেটা তোমার পেট অ্যানিমেল হয়। মানে তুমি কোনো একটা অ্যানিমেল নিয়ে গল্প লিখতেছো, যেমন ধরো তোমাকে ডাঙ্কি নিয়ে লিখতে বলছে, সেটা তোমার বাসার ডাঙ্কি যদি হয় বা তোমার পালা ডাঙ্কি হয়, তাহলে তুমি হিসি লিখতে পারবা যে তুমি দেখছো এই ছেলে না মেয়ে, ঠিক আছে? আর যদি তুমি অন্য কারো কোনো ডাঙ্কি সম্পর্কে লেখো, কখনোই হি বা সি ইউজ করতে পারবা না, তোমাকে ইট ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ইট ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখি, ওকে? ঠিক আছে। আর তোমার এই জন্যই, কারণ তুমি দূর থেকে বা কার ডাঙ্কি বা কার কাউ, ইভেন ক্যাট ডগের ক্ষেত্রেও যদি অন্য কারো হয়, তোমার চেনা না হয় বা তোমার পেট না হয়, তুমি কখনোই হি সি ইউজ করতে পারবা না, ওকে? ঠিক আছে। ধূম্ররূপী মানে কি? ধূম্ররূপ মানে কি? ধূম্র মানে ধোয়া ভাইয়া। কি বলো দেখি, যেখান থেকে আমরা ধোয়ার রং অনেক ক্ষেত্রে ধূসর হিসেবে পাই, অর্থাৎ ধোয়া বা রহস্যময়ী রূপ, ঠিক আছে? ওকে, তাহলে পানির শব্দের অর্থ হাত বা বাহু। কি বলো দেখি, পানি মানে কি? হাত বা বাহু। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। পানি মানে হাত, তোমরা সবাই পারো। এবং এই পানি শব্দটা ব্যবহার হয় ধারক অর্থে। কি অর্থে? ধারক অর্থে। কি বললাম, দেবতা শিবের তিনটা রেফারেন্স পাবো। কি কি? ধূর্যটি, তারপর কি বলো দেখি, নটরাজ এবং পিনাক পানি। পিনাক হচ্ছে দেবতা শিবের একটা ধনু, যে ধনুটা তিনি ধারণ করেন বলে তাকে বলা হয় পিনাক পানি, অর্থাৎ পিনাক পানির ধারক। সেম ওয়েতে আমরা জানি হিন্দু ধর্ম অনুযায়ী তাদের দেবতা দেবী সরস্বতী, সরি, তাদের দেবী সরস্বতী কি বলো দেখি, একটি বীণা ধারণ করেন তার হাতে, এবং তাকে সে কারণে বলা হয় বীণা পানি। তাহলে বীণা পানি দ্বারা কোন দেবতাকে বোঝানো হয়? বলো দেখি, দেবী সরস্বতী। এবং পিনাক পানি দ্বারা বোঝানো হয় দেবতা শিবকে। ক্লিয়ার? ওকে, তারপরে হচ্ছে আমরা দুইটা ক্যারেক্টার পাইলাম, বিষ্ণু এবং শিব। সব ঝটপট বুঝে নিলাম, অর্থাৎ এই ধনুটা খুবই শক্তিশালী। এই জায়গায়ও দুটো নটরাজ আর পিনাক পানি দ্বারা কবি নিজের বিদ্রোহী সত্তা এবং নিজের শক্তির ভয়ঙ্কর রূপ বোঝান। অপরদিকে তিনি ধূর্যটি দ্বারা তার নিজের রহস্যময়ী রূপ বোঝান। বিষ্ণুর চক্র মহাশঙ্খ দ্বারা সৃষ্টির সূচনা, এবং কি বলো দেখি, সৃষ্টি বা তার কি বলো দেখি কিসের সূচনা? তার প্রতিবাদের সূচনা, এবং কি বলো দেখি তার ক্ষমতার কথা বোঝান। এবং তারপরে আমরা পাবো ইন্দ্রাণী সুত, এবং এটা অ্যাডমিশনে আসবেই, ইন্দ্রাণী সুত। কি বলো দেখি, ইন্দ্রাণী সুতকে, এটাও হিন্দু পুরাণ থেকে নেওয়া। কি বলো দেখি, সূর্যের দেবতা ইন্দ্র এবং তার স্ত্রী ইন্দ্রাণী, এবং এনারা দুজন কি বলো দেখি, এনারা দুজনের সন্তানের নাম হচ্ছে জয়ন্ত। জেনে রাখো, সুতপুত হুত, আমার সাথে বলো, সুতপুত হুত, এই তিনটা শব্দই হচ্ছে পুত্র সন্তান অর্থে ব্যবহৃত হয়। কোন সন্তান? পুত্র সন্তান অর্থে। মাথায় রাখো, সুতপুত হুত, সুতপুত হুত, এই তিনটাই কি বলো দেখি, পুত্র সন্তান অর্থে ব্যবহৃত হয়।
তাহলে ইন্দ্রাণী সুতকে আসলে ইন্দ্র এবং ইন্দ্রাণীর সন্তান জয়ন্ত, যার কি এখান থেকে আরেকটা শব্দার্থ পাবো ভাল। ভাল মানে কপাল। কি বলো দেখি, আমরা এই যে রেজাল্ট পাইলাম এটা আমাদের ভালে লেখা ছিল, আমাদের কপালে লেখা ছিল। বলবা ভালের খণ্ডন কি কেউ খণ্ডাতে পারে, মানে হচ্ছে কপালের লেখা কি কেউ খণ্ডাতে পারে, তাই না? তাহলে ভাল মানে কপাল। এখন কি তার বিষয়টা হচ্ছে এমন, তার হাতে থাকে চাঁদ এবং কপালে সূর্য, অর্থাৎ পুরাণ অনুযায়ী তার হাতে চাঁদ এবং কপালে সূর্য, এটা মাথায় রাখবা। তাহলে ইন্দ্রাণী সুতকে, ইন্দ্রাণী সুত হচ্ছে জয়ন্ত, তার হাতে থাকে কি চাঁদ, কপালে সূর্য। একদিকে চাঁদকে আমরা কিসের প্রতীক হিসেবে চিনি, ভালোবাসার প্রতীক। বলি না তুমি চাঁদের চেয়েও বেশি সুন্দর, চাঁদ কোমল আলো দেয়, আমাদের অনেক ভালোবাসার কবিতা লেখা। তাহলে চাঁদ যেখানে কোমলতার বা ভালোবাসার প্রতীক, অপরদিকে সূর্য হচ্ছে রণতুর্য প্রতিবাদের বা বিদ্রোহের প্রতীক। তাহলে কবি নিজেকে ইন্দ্রাণী সুতের সাথে তুলনা করেন কেন, তার দ্বৈত চেতনা বোঝানোর জন্য। এই জায়গায় দ্বৈত চেতনা, একদিকে কি, একদিকে তিনি তার রণতুর্য যুদ্ধের চেতনা, বিদ্রোহের চেতনা প্রকাশ করছেন, অপরদিকে অসহায় মানুষের প্রতি, নিজের মানুষদের প্রতি তিনি তার ভালোবাসার দিকটাও বোঝাতে চেয়েছেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা তিনটা ক্যারেক্টার অলরেডি পড়ে ফেললাম, ইন্দ্রাণী সুতকে, জয়ন্ত। ক্লিয়ার? ওকে, তারপরে চলো হচ্ছে আমরা চলে যাব, এতক্ষণ পাইলাম ক্যারেক্টার, এবার পাবো হচ্ছে জাতি। আমাকে বলো বিদ্রোহী কবিতায় কয়টি জাতির কথা বলা হয়েছে? বিদ্রোহী কবিতায় কয়টি জাতির কথা বলা হয়েছে? উত্তর করো। ওকে, ঝটপট। একটা বেদুইন জাতি। দেখি উত্তর করো ঝটপট। কেউ বলছে একটা, কেউ বলছে দুইটা, কেউ বলছে তিনটা, কারটা উত্তর হবে? তো ভাইয়া জেনে রাখো, এখানে দুটো জাতির কথা বলা হয়েছে এবং একটা জাতি সম্পর্কে তোমাদের অনেক কনফিউশন আছে, এটা আমি ক্লিয়ার করে দেব। জেনে রাখো, বিভিন্ন জায়গায় ইভেন একটা বইয়েও দেখছি আমি যে কেমন ভাবে লেখে, অ্যাটলিস্ট হিন্দু ধর্মের বা পুরাণ সম্পর্কে জানে কাউকে জিজ্ঞেস করলেই হতো। সেটা আমি বলছি। প্রথমে দেখি, দুটো জাতি আছে, একটা হচ্ছে বেদুইন আর একটা হচ্ছে ক্ষত্রিয়। কি বলো দেখি, একটা হচ্ছে বেদুইন এবং আরেকটা হচ্ছে ক্ষত্রিয়, দুটো জাতির কথা বলা আছে। কয়টা জাতি? দুইটা জাতি, বেদুইন আর ক্ষত্রিয়। বেদুইন কি? বেদুইন হচ্ছে আরবের একটি যাযাবর জাতি, যারা কি বলো দেখি প্রচন্ড সংগ্রামশীল এবং কষ্ট সহিষ্ণু, অর্থাৎ আরবের মরুভূমিতে জায়গার পর জায়গা গিয়ে ঘুরে বেরিয়ে তারা খুব কষ্টে জীবনযাপন করত। সেই বেদুইন জাতির মতো কষ্ট সহিষ্ণু এবং সংগ্রামশীল যে কবি নিজে, এটাই তিনি প্রকাশ করেছেন। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি বেদুইন। বেদুইন দ্বারা কবি কি বুঝিয়েছেন, যে তিনি বেদুইন জাতির মতন সংগ্রামশীল এবং কষ্ট সহিষ্ণু। ক্লিয়ার? তাহলে বেদুইন জাতি দ্বারা এটাই বোঝানো হয়। বেদুইন কারা? আরবের একটি যাযাবর জাতি, ঠিক আছে। এবং ক্ষত্রিয়কে, ক্লিয়ার? তারপরে ক্ষত্রিয়কে নিয়ে ঝামেলা, একটা খুব পপুলার বইয়ের মধ্যে লেখা যে ক্ষত্রিয় কি হিন্দু ধর্মের সবচেয়ে নিম্ন জাত। এটা কি ঠিক? তোমরাই বলো। একটা বইয়ে লেখা আছে, কি বলো দেখি, তোমার হিন্দু ধর্মের এই জাত অনেকেই মানে, অনেকে এটাকে এখন মানে না, সেটা তাদের ব্যাপার। তো সেই যাই হোক, একটা বইয়ে লেখা হিন্দু ধর্মের সবচেয়ে নিচু জাত বলা হয় ক্ষত্রিয়কে, এটা ঠিক নয়। বা যদি জাতের দিকে দেখো বা ধন সম্পদের দিকে দেখো, ক্ষত্রিয়রা কিন্তু নিম্ন জাত নয়। কি বলো দেখি, নিম্ন জাত নয়। বাট ক্ষত্রিয়রা নিম্ন কোন দিক দিয়ে? তারা নিম্ন হচ্ছে মোরালিটির দিক দিয়ে। তারা নিম্ন জাত হচ্ছে মোরালিটির দিক দিয়ে। কেন? কারণ তারা সব সময় যুদ্ধে লিপ্ত থাকতো। তাহলে ক্ষত্রিয় কারা?
যুদ্ধে লিপ্ত বা নৈতিকভাবে অবনীত জাতি বলা হয় তাদেরকে, যারা সবসময় অন্যদের উপর অত্যাচার করে তাদের কি যুদ্ধে লিপ্ত হয়ে তাদেরকে জয় করার চেতনায় থাকতো। এবং হিন্দু ধর্মে যে মহাপুরুষরা পরপর এসেছিলেন তারা এই ক্ষত্রিয় জাতিকে কি বলো দেখি বারবার ধ্বংস করার চেতনা নিয়ে এসেছেন। এবং জেনে রাখো এই বিদ্রোহী কবিতায় ভিলেন একটা, এই বিদ্রোহী কবিতায় ভিলেন একটা, সেটা হচ্ছে ইংরেজ শাসক, ইংরেজি শাসন, কোম্পানির শাসন। এই কবিতায় পুরো আলোচনা, পুরো বিদ্রোহ কার বিরুদ্ধে? ইংরেজ অন্যায় শাসকদের বিরুদ্ধে, ইংরেজ শোষণের বিরুদ্ধে। এবং এই বিদ্রোহী কবিতায় ক্ষত্রিয় কারা? এই বিদ্রোহী কবিতায় ক্ষত্রিয় এই ইংরেজ শাসকরাই। ঠিক আছে, ওকে। কবিতার ব্যাখ্যা, ঠিক আছে, কবিতার ব্যাখ্যা যেটা কি বলো দেখি, কবিতার ব্যাখ্যা নিয়ে এই আলোচনা। তাহলে ঠিক আছে, ক্ষত্রিয়কে জেনে রাখো, তারা হচ্ছে যারা প্রচন্ড যুদ্ধে লিপ্ত জাতি বা যারা যুদ্ধ করে। ঠিক আছে, এবং এই ক্ষত্রিয় জাতিকে নিধন করার আলোচনায় আসবে। আমাদের কবিতায় ক্ষত্রিয় দ্বারা কাদের বোঝানো হয়েছে? ইংরেজ শাসকদেরকে বোঝানো হয়েছে। ক্ষত্রিয় দ্বারা কাদের বোঝানো হয়েছে? ইংরেজ শাসকদেরকে বোঝানো হয়েছে। ক্লিয়ার? ওকে। ওকে, ঠিক আছে। তারপরে চলো তাহলে আমরা জাত পাইলাম দুইটা, ক্যারেক্টার পাইলাম তিনটা, শিব, বিষ্ণু আর ইন্দ্রাণী সুদ। তারপরে আমাদের 4 নম্বর ক্যারেক্টার আসবে হচ্ছে চেঙ্গিস খান। চেঙ্গিস খান কে অনেকেই ভালো মনে করো, বাট নট দ্যাট রাইট মাই ফ্রেন্ডস। চেঙ্গিস খান ভালো কেউ কখনোই ছিল না। চেঙ্গিস খান কে ছিল? চেঙ্গিস খান ছিলেন হচ্ছে এমন একজন মানুষ যিনি নির্বিচারে একের পর এক রাজ্য জয় করা তার নেশা হয়ে গিয়েছিল। চেঙ্গিস খান কে ছিলেন? নির্বিচারে একের পর এক রাজ্য জয় করা তার নেশা হয়ে গিয়েছিল, এবং তিনি এই রাজ্য জয়ের জন্য নির্বিচারে অসংখ্য অসহায় মানুষকে হত্যা করেছিলেন। তাহলে কবি কেন নিজেকে চেঙ্গিস খান বলছেন? বলেছেন যে চেঙ্গিস খান যতই অবিচার করুক তিনি সফল ছিলেন এবং নিজের উদ্দেশ্য হাসিলে সফল ছিলেন। কবি কি ইংরেজ শাসকদেরকে নির্মূলের জন্য চেঙ্গিস খানের মতন হতে চান, যে তিনি কিচ্ছু দেখবেন না, তিনি সফল হবেন, ইংরেজদেরকে হারিয়ে আমাদের বাংলাকে জয় করাবেন। তাহলে ক্লিয়ার? তাহলে কবি নিজেকে চেঙ্গিস খানকে কেন ফলো করতে চান? তার সফলতার জন্য। কি বলো দেখি? তার সফলতার জন্য। ওকে, ঠিক আছে। এবং জেনে রাখো চেঙ্গিস খান হচ্ছে মঙ্গল যোদ্ধা। এটাও জেনে রাখো কি চেঙ্গিস খান কোন জাতির যোদ্ধা? সেটা হচ্ছে মঙ্গল জাতির যোদ্ধা। ঠিক আছে, এটা জেনে রাখো। চেঙ্গিস খান কি বলো দেখি? মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, অর্থাৎ মঙ্গল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন চেঙ্গিস খান। ক্লিয়ার? ওকে। 60 লক্ষ মার্ডার কেসের আসামি, তাই না? ক্লিয়ার? তাহলে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চেঙ্গিস খান। ওকে, ঠিক আছে। তারপরে চলো এখন আমরা আরো কিছু ক্যারেক্টার পেয়ে যাব। ক্যারেক্টার কি বলো দেখি? ক্যারেক্টারটা হচ্ছে তোমার পরশুরাম। তাকে নিয়ে এখন একটা কন্ট্রোভার্সিয়াল গল্প আছে। তার এই গল্পটা পুরাণে অনেকেই মানে, অনেকেই মানে না। সো হিন্দু ধর্মাবলম্বী আছে, এটা আমি ভালো একটা রেফারেন্স থেকে এই গল্পটা বলছি। অনেকেই মানতে পারো, অনেকে মানতে পারো না। আমাদের মুসলিম ধর্মেও আমাদের নবীজির বিভিন্ন গল্প সম্পর্কে অনেকেই অনেক মতবাদ আছে না, এই গল্পটাও সেরকম। তো আমরা ক্যারেক্টার পাইলাম 4টা, চেঙ্গিস খান, বিষ্ণু, শিব এবং ইন্দ্রাণী সুদ। আমাদের 5 নম্বর ক্যারেক্টার হচ্ছে পরশুরাম। বলা হয় পরশুরামের কঠোর কুঠোর। তাহলে কবি পরশুরামের কি? কবি পরশুরামের কি বলো দেখি? কঠোর কুঠোর। কবি পরশুরামের কঠোর কুঠোর। ঠিক আছে, এখন তার কুঠোরকে কেন কঠোর বলা হচ্ছে জেনে রাখো। তো এই গল্পটা এমন রেফারেন্স, আমি খুব সহজ সাধারণ ভাষায় বলতেছি। সেটা হচ্ছে যে তার বাবা
তিনি বলা হয় যে তিনি কি হবেন হিন্দু ধর্মে দেবতা বিষ্ণুর ষষ্ঠ অবতার। কি বলো দেখি, তিনি দেবতা বিষ্ণু, কি বলো দেখি, দেবতা বিষ্ণুর কয় নাম্বার অবতার? ষষ্ঠ অবতার। অ্যাডমিশনে আসা কোশ্চেন, লিখে রাখো। তাহলে পরশুরামকে দেবতা বিষ্ণুর কয় নাম্বার অবতার? 6 নাম্বার অবতার। এবং তিনি অর্থাৎ তিনি সত্যের সাধনায় তিনি সত্যের সাধনায় প্রচন্ড পরিমাণে নিয়োজিত ছিলেন। তার কাছে সত্য বা সত্তাই সবচেয়ে বড় ছিল। তো এখন কি হয়, একদিন তার মা, কি বলো দেখি, একটা পুকুরে বলা হয় বা সেটাকে নদীও বলতে পারো, যেটাই ছিল, সেখানে তিনি যান এবং সেখানে একজন রাজাকে তার রানীদের সাথে কি করতে, রানীদের সাথে স্নান করতে গিয়ে তার চারিত্রিক স্খলন ঘটে এবং তার বাবা তার সন্তানদেরকে কি করেন বলো দেখি, তার বাবা তার সন্তানদেরকে বলেন যে তোমার মাকে হত্যা করো। তার বাবা দৈব শক্তিতে এই ঘটনাটি দেখতে পান এবং তার সন্তানদেরকে তার মাকে হত্যা করতে বলেন। এবং পরশুরাম তিনি নিজে, অন্য কোনো সন্তান রাজি না হলেও, কারণ তখন মা হত্যা মহাপাপ ছিল, কেউ করতে পারেননি, কিন্তু সত্যবাদিতা বা সৎ চরিত্রকে সবচেয়ে বড় মনে করে পরশুরাম নিজের হাতে নিজের মাকে হত্যা করেন। অর্থাৎ যেই হাত দিয়ে তিনি মাকে হত্যা করতেও থামেননি। কেন থামেননি? কারণ অন্যায়ের বিরুদ্ধে বা সৎবাদিতার একটা প্রমাণ হিসেবে তিনি এই কাজটা করেন। এবং এই পরশুরামই তার কঠোর কুঠোর দিয়ে কি বলো দেখি, ক্ষত্রিয়দের 21 বার, পরশুরাম কতবার? 21 বার ক্ষত্রিয়দেরকে নিধন করেন। কি বলো দেখি, ক্ষত্রিয়দের নিধন করেন। ঠিক আছে, ওকে। আর অবতার কি? অবতার হচ্ছে সোজা কথা, দেবতারা বিভিন্ন রূপে পৃথিবীতে আসেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বা কোনো পৃথিবীর জন্য কল্যাণকর কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য। ঠিক আছে, ওকে। তাহলে পরশুরাম কে খুব ভালোভাবে পড়ো, এখানে বেশ কয়েকটা এমসিকিউ আছে। একে তো বিষ্ণুর ষষ্ঠ অবতার, তিনি কঠোর কঠোর কারণ সত্যের সাধনায় তিনি নিজ হাতে তার মাকে হত্যা করেন, তার মাকে হত্যা করেন। অপরদিকে নিধন মানে শেষ করে ফেলা। তিনি কতবার? 21 বার ক্ষত্রিয় জাতিদেরকে নিধন করেছেন। কতবার? 21 বার। ঠিক আছে, তাহলে জেনে রাখো কতবার নিধন করেন? 21 বার, ষষ্ঠ অবতার। এবং তার কি, পরশুরামের কি, কঠোর কুঠোর। ওকে, তাহলে কবি নিজেকে কেন পরশুরাম বলেছেন? তিনি একইভাবে ইংরেজদেরকে 21 বার নির্মূলে একদম নিধন করে ফেলতে চান। একই সাথে তিনি সত্যের সাধনায় এমন কঠোর হতে চান, তার এই কঠোরতার অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে কঠোরতায় যেই সামনে আসুক তিনি থামবেন না। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে, হ্যাঁ, এটা আমরা জানি যে পরবর্তীতে তার মাকে আবার জীবিত করা হয়। ওকে, ঠিক আছে, চলো তারপরে কি, তারপরে পাবো হচ্ছে আমরা বলরাম। কি বলো দেখি, বলরাম। এই জায়গা থেকে অ্যাডমিশনের একটা খুব সুন্দর কোশ্চেন বাবা, সেটা কি বলো দেখি, সেটা হচ্ছে আমি, আচ্ছা নেট কি আটকে গেল সামহাউ? তোমরা কি ঠিক দেখতে পাচ্ছ ভাইয়েরা? ঠিক আছে না সব? ওকে, চলো তারপরে আমরা পাবো হচ্ছে বলরামকে। কাকে পাবো আমরা? তারপরে পাবো হচ্ছে বলরামকে। বলরাম হচ্ছে তোমার, কি বলো দেখি, হল। এই জায়গা থেকে একটা শব্দ পাবো, হল। হল শব্দের অর্থ লাঙল, জেনে রাখো। এই শব্দগুলো তোমরা পড়ো, কিন্তু পরে হুট করে ভুলে যাও, এই জন্য ভাইয়া খুব বেশি গুরুত্ব দেই আমি এই শব্দগুলোর উপরে। ঠিক আছে, তাহলে কি বলো দেখি, হল কি? হল হচ্ছে লাঙল। এখন বলরামটাকে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, আবার দেবতা বিষ্ণুর আরেকটা অবতারের নাম হচ্ছে কৃষ্ণ। ঠিক আছে, তার বৈমাত্রেয় ভাই হচ্ছে বলরাম। এখান থেকে শব্দ পাবো বৈমাত্রেয়। বৈমাত্রেয় বা বৈমাত্রিক একই শব্দ। ঠিক আছে, বৈমাত্রেয় বা বৈমাত্রিক একই শব্দ। এর মানে কি? এর মানে হচ্ছে ভাইয়া, এর মানে হচ্ছে পিতা, কি বলো দেখি, এক, মাতা আলাদা।
অর্থাৎ একই পিতার দুজন মা এবং অর্থাৎ সৎ ভাই। ক্লিয়ার? তাহলে বৈমাত্রেয় ভাই ছিল বলরাম কার? শ্রীকৃষ্ণের, এবং তিনি হচ্ছে হল বা লাঙল বহন করতেন, এবং এই হল বা লাঙলের এতই ক্ষমতা ছিল যে সেটা দিয়ে তিনি পৃথিবীকে দ্বিখণ্ডিত করতে পারতেন। তাহলে কবি নিজেকে কেন বলরামের স্কন্ধে হল বলেছেন? এখান থেকে আরেকটা শব্দার্থ পাবা, স্কন্ধ। কি পাবা? স্কন্ধ। স্কন্ধ মানে কি ভাইয়া? স্কন্ধ মানে হচ্ছে কাঁধ। স্কন্ধ মানে কি? স্কন্ধ মানে হচ্ছে কাঁধ। তাহলে আমি বলরামের স্কন্ধে হল, আমি বলরামের কাঁধে থাকা লাঙল। কবি এর মধ্য দিয়ে পৃথিবীকে দ্বিখণ্ডিত করে, ইংরেজ শাসকদেরকে নির্মূল করে, অসহায় মানুষদেরকে নিয়ে নতুন পৃথিবীর সূচনা করা। তাহলে সংক্ষেপে এমসিকিউ এর জন্য জেনে রাখো, বলরামের কাঁধের হলের সাথে কেন তুলনা করেছেন? ইংরেজ শাসনকে সমূলে নির্মূল করার জন্য বা নতুন পৃথিবীর সূচনা করার জন্য। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? তাহলে এই সব বিষয় নিয়ে আলোচনা। এবং এই জিনিসটা আমি দেখি না, দেখো তোমরা যে দেখো যে তোমাদের কৃষ্ণকে ছোটবেলায় যে কার্টুন অনেক দেখেছিলাম আমরা, শ্রীকৃষ্ণের আমি অনেক রেফারেন্স নিয়েছি, এবং হিন্দু ধর্মাবলম্বী যারা আছো তোমরাও জানো তাকে শ্যাম বলা হয়। কি বলো দেখি কেন? তিনি শ্যাম বর্ণের ছিলেন, কিন্তু চোখে ক্যাচি লাগার জন্য সবগুলো কার্টুনে নীল কালারে দেখানো হতো। হ্যাঁ, তাকে নীলকণ্ঠও বলা হতো, বাট বেশি রেফারেন্স থেকে আমি পড়ে যেটা দেখেছি সেটা কি বলো দেখি। তোমরা অনেকেই জানো হিন্দু ধর্মাবলম্বী, আমি ভুল বললে ঠিক করে দিবা, যে তিনি আসলে দেখতে কি রিয়েল রেফারেন্সে তাকে দেখতে অনেকটা শ্যাম বর্ণের হওয়ার কথা, তাই না? তো সেই জায়গা থেকেই, বাট তারপরে আমাদের চোখে লাগার জন্য বা ছোট বাচ্চাদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করার জন্য, তাকে ডিফারেন্সিয়েট করে দেখানোর জন্য কি বলো দেখি এই জায়গায় বলা হয়েছে। কিন্তু তার শ্যামবর্ণ হওয়ার রেফারেন্সটা যারা শ্যামবর্ণের বা একটু ডার্ক বর্ণের, তাকে যেন তার মতো মহান মানুষ যদি এমন শ্যামবর্ণের হতে পারেন, তাহলে শ্যামবর্ণের মানুষকে আমরা কেন নিচু চোখে দেখবো, তাই না? ঠিক আছে, এটা ওই ধর্মের এই বিষয়টা। স্কন্ধ মানে কাঁধ। এই স্কন্ধ মানে কাঁধ। আচ্ছা, বলরামের স্কন্ধে হল, আমার স্কন্ধ মানে আমার কাঁধ, আমি লাঙল তো কাঁধেই নেয় মানুষ, তাই না? তাহলে আমার বলরামের স্কন্ধে হল, বলরামের কাঁধে যে লাঙলটা থাকে সেই লাঙলটার কথা বলা হয়েছে। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ও হ্যাঁ, নীলকণ্ঠ শিব, সরি, এটা ঠিক করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার? ওকে, ওকে, ঠিক আছে। তারপরে চলো, বৈমাত্রেয় এই অর্থেই কি বলো দেখি? বৈমাত্রেয় অর্থাৎ মাতা আলাদা। কি বলো দেখি? মাতা আলাদা। ঠিক আছে ভাইয়া। তারপরে চলো দুর্বাসা। কি বলো দেখি? দুর্বাসা। দুর্বাসা। স্কন্দ ভূতের নাম শোনেননি কেউ? অবভিয়াসলি কাঁধে থাকা ভূত। তারপরে পাবো হচ্ছে আমরা দুর্বাসা, নেক্সটে চলে গিয়ে আমরা একদম শেষে চলে আসছে। তাহলে দুর্বাসা কি? এটাও পুরাণের কোপন স্বভাব। কোপন মানে হচ্ছে ক্রোধিত। কি বলো দেখি? ক্রোধ বা কি প্রচন্ড ক্রোধিত স্বভাবের একজন মুনি। কি বলেন দেখি? কোপন মানে কি? একে তো এই কোপন মানে হচ্ছে ক্রোধিত স্বভাবের একজন মুনি, এবং মহর্ষি অত্রি এবং তার স্ত্রী অনসূয়ার গর্ভে দুর্বাসার জন্ম। খুব ঠান্ডা মাথায় এখন জেনে রাখো, ঠিক আছে? সমস্যা নাই ভাইয়া, অবভিয়াসলি আমি অন্য ধর্মাবলম্বী সম্পর্কে আমার তোমাদেরকে পড়ানোর জন্য, সাহিত্য জানার জন্য যতটুকু জানি সেটা করার চেষ্টা হয়েছে, এবং নীলকণ্ঠ যে শিবকে বলা হয় সেটাও আমি জানি। হয়তোবা সেই জায়গা থেকে তার কি বলো দেখি, একটা জায়গায় তোমরা নীল তাকে রেফারেন্স দেওয়ার পিছনেও কারণ আছে, বাট তাকে নীলকণ্ঠ বলা হয় না। এই গল্প বলতে গেলে এখন পুরাণের ভিতরে অনেক যেতে হবে, সেটাতে না যেয়ে আমরা পড়ায় থাকি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তোমার যদি মনে হয়ে থাকে আমি ক্ষুদ্র মানুষ ভাইয়া, আমি তোমার চেয়ে কম জানতেই পারি বিদ্রোহী বীর যে বিদ্রোহী কবিতা, ইনশাল্লাহ তুমি পাশে চাইলে পড়াইতেও পারো। ঠিক আছে? ওকে, চলো আমরা পড়ায় ব্যাক যাই, দুর্বাসায়। ঠিক আছে? তারপরে কি? তারপরে আসছে হচ্ছে দুর্বাসা ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট একজন মুনি।
তিনি কার? মহর্ষি অত্রি এবং স্ত্রী অনসূয়া, মানে তার পিতার নাম মহর্ষি অত্রি, মাতার নাম অনসূয়া। তিনি অত্যন্ত রাগী স্বভাবের মুনি ছিলেন। তাহলে দুর্বাসার সাথে, দুর্বাসাকে বলা হয় কি? খ্যাপা দুর্বাসা। দুর্বাসাকে বলা হয় কি? খ্যাপা দুর্বাসা, অর্থাৎ তিনি প্রচন্ড ক্রোধিত ছিলেন। এবং এই জায়গা থেকে কি বলো দেখি, এই জায়গা থেকে আমরা আলোচনায় স্পষ্টভাবে চলে আসবো। তাহলে কি? আমি খ্যাপা দুর্বাসা, কি দুর্বাসা? খ্যাপা দুর্বাসা। এই জায়গায় কবি নিজেকে কেন বলেছেন? অর্থাৎ খ্যাপা দুর্বাসা তার অপছন্দের বিষয়গুলোকে, যেভাবে তার রোষানলে পরে অনেকেই ধ্বংস হতে হয়, কবিকেও কবির রোষানলে এসে ইংরেজ শাসকদেরকে এবং তার বিদ্রোহী সত্তার বিপরীত মানুষদেরকে ধ্বংস হয়ে যেতে হবে। আমাদের 6 নাম্বার ক্যারেক্টার চলে গেল, খ্যাপা দুর্বাসা। দুর্বাসা কোন স্বভাবের? কোপন স্বভাবের মুনি। ক্লিয়ার? ওকে। তারপরে পাবো হচ্ছে আমরা বিশ্বামিত্র, এবং যারা হিন্দু পুরাণের মহাভারত পড়েছো তারা এই ক্যারেক্টারকে খুবই ভালোভাবে চেনো, এবং তিনি অনেক একটা ভাইটাল রোল প্লে করে এখানে। এখন সেই বাইরে তোমরা কি বলো দেখি, বিশ্বামিত্র এই কবিতায় কোন অর্থে এসেছে ভাইয়া? এই কবিতায় তিনি এসেছেন হচ্ছে কোন জায়গা থেকে? এই কবিতায় এসেছেন, তার রেফারেন্সটা এসেছে তার সাধনার জন্য। জেনে রাখবে বিশ্বামিত্র কিন্তু ক্ষত্রিয় ছিলেন। তিনি কি ছিলেন? ক্ষত্রিয় ছিলেন, অর্থাৎ তিনিও সেই যোদ্ধা বংশেই ছিলেন, বাট তিনি কঠোর সাধনা করে ব্রাহ্মণত্ব লাভ করেন। অর্থাৎ কঠোর সাধনার মধ্য দিয়ে ক্ষত্রিয়দের মতো জাত থেকেও যে ব্রাহ্মণ হওয়া যায়, এটা তিনি প্রমাণ করে গিয়েছেন। তার মতনই কঠোর সাধক হতেই কবি নিজেকে বলেছেন আমি বিশ্বামিত্র শিষ্য। কবি নিজেকে কি বলেছেন? কবি নিজেকে বিশ্বামিত্রের শিষ্যের সাথে তুলনা করেছেন। ক্লিয়ার? ওকে। চলো তাহলে, বিশ্বামিত্র শিষ্য কি বলো দেখি। অবভিয়াসলি ভাইয়া, ক্লাসগুলো তো আমি লাইন বাই লাইন ভাঙিয়েই দিব। ভাইয়া পড়তে বসছি। আচ্ছা, মাসুম পড়তেছে, আরেকজন। অবভিয়াসলি ভাইয়া, ক্লাস আজকে এখানে শেষ হচ্ছে না। তুমি আমার উপরে বিশ্বাস রাখো, বাংলা অনেকদিন থেকে পড়ে আসছি। তোমাকে ক্যারেক্টার না চিনলে আমি লাইন টু লাইন যদি এখানে ব্যাখ্যা করি, কোথায় ইন্দ্রাণী সুদ, কোথায় তোমার বিশ্বামিত্র, কোথায় তোমার মাথা, কিচ্ছু পারবা না। ক্লাস আজকে শেষ হচ্ছে না, কালকে আবার হবে। আজকে তোমাদের মাস্ট টপিক হচ্ছে তোমরা ক্যারেক্টারকে চিনো। ক্যারেক্টারকে না চিনলে লাইন টু লাইন ব্যাখ্যা পারবা না। সো লাইন টু লাইন ব্যাখ্যা আমার ক্লাসে থাকবেই। সো আজকে আমরা ক্যারেক্টারকে চিনে শেষ করব, কালকে আমরা লাইন টু লাইন ব্যাখ্যা করব। এবং প্রচুর পড়া, বুঝতে পারতেছি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই আজকে চাপ দিব না। সাহিত্য কখনো চাপ দিয়ে বোঝা যায় না, কালকে এসে আমরা শুরু করে দিব। ওকে, ঠিক আছে। চলো এখন আমরা পড়ায় যাই। হ্যাঁ, অবভিয়াসলি ভাইয়া, শুধু ক্যারেক্টার গুলোকে চেনো, তারপর কবিতাটা সহজ হয়ে যাবে। ওকে, ঠিক আছে। চলো তাহলে বিশ্বামিত্রকে, বিশ্বামিত্র হচ্ছে এমন একজন, এটা আমাদের 7 নাম্বার ক্যারেক্টার। কয় নাম্বার? 7 নাম্বার ক্যারেক্টার কে? বিশ্বামিত্র। বিশ্বামিত্র কি করছে? তিনি ক্ষত্রিয় ছিলেন, যোদ্ধা বংশে ছিলেন, অপরদিকে ব্রাহ্মণরা তাদেরকে একদম শ্রেষ্ঠ বংশের বলা হয়। তিনি কঠোর সাধনার মাধ্যমে এই ব্রাহ্মণত্ব লাভ করেন। তাহলে কবি নিজেকে বিশ্বামিত্র শিষ্য কেন বলেন? তার মতো সাধনা করতে এবং অসাধ্য সাধন করতে। ক্লিয়ার? এবং আমরা আমাদের লাস্ট ক্যারেক্টার পাবো অরফিয়াস। কি বলো দেখি, আমরা লাস্ট ক্যারেক্টার পাবো অরফিয়াস, এবং আমরা মাঝখানে পাবো শ্যাম। কি বলো দেখি, আমরা শ্যামও পাবো, যে আমি শ্যামের হাতের বাঁশুরি, শ্যাম হচ্ছে শ্রীকৃষ্ণ, এটাই জেনে রাখো। এবং তিনি যে বাঁশি বাজাতেন এবং তার বাঁশির সুরে সবাইকে বিমুগ্ধ করে রাখতেন, আমরা এটা জানি। তাহলে আমাদের আরো একটা ক্যারেক্টার হচ্ছে কে? আরো একটা ক্যারেক্টার হচ্ছে আমাদের শ্যাম, এবং তার বাইরে অরফিয়াস ক্যারেক্টারটা এর সাথে মিল আছে। অরফিয়াস কে? গ্রিক পুরাণে গানের দেবতা অ্যাপোলো এবং মিওর কাল্লোপি, এইটাই মাচ অ্যাপ্রোপ্রিয়েট। এবং কার তাহলে বাপের নাম কি? অ্যাপোলো, মায়ের নাম হচ্ছে মিওর ক্যাল্লোপি। এখন ঝামেলা হয়ে যায় জাহাঙ্গীরনগরের একটা অ্যাডমিশনের কোশ্চেনে। সেখানে বলা আছে, কি বলো দেখি, যে অরফিয়াসের পিতার নাম কি? অপশনে নাই অ্যাপোলো, তখন কি করবা ভাইয়া?
এই লাইনটার জন্য। অনেকের মতে তিনি থ্রেসের রাজা ইগ্রাসের সন্তান। তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার হবে কিভাবে? অপশনে যদি অ্যাপোলো থাকে সবাই যা বলবে जो बोलेंगे जनता সেটাই হবে, তাই না? তাহলে জনতা যাই বলবে তাই মানতে হবে। তাহলে সর্বসাকুল্যে বলা হয় তিনি অ্যাপোলো এবং মিওর ক্যালোপির সন্তান। তাহলে অপশনে যদি অ্যাপোলো থাকে অবভিয়াসলি অ্যাপোলো উত্তর করবা, বাট অপশনে যদি অ্যাপোলো না থাকে তখন যদি অপশনে অ্যাপোলো বা মিওর ক্যালোপি কেউ না থাকে তখন তুমি ইগ্রাস অ্যান্সার করবা। কি অ্যান্সার করবা? ইগ্রাস অ্যান্সার করবা। ঠিক আছে, ওকে। এখন অরফিয়াস কিসে পারদর্শী ছিল? যন্ত্র সঙ্গীতে পারদর্শী ছিল এবং তিনি তার সুরের ইন্দ্রজাল বিস্তার করে তিনি ইউরিডিসের মন জয় করতে পেরেছিলেন এবং একই সাথে কি বলে দেখে অরফিয়াস ইউরিডিস মারা গেলে তাকে মৃত ইউরিডিসের প্রাণও ফিরে পেয়েছিলেন। তাহলে কবি নিজেকে অরফিয়াসের বাঁশের বাঁশুরি কেন বললেন আমি অরফিয়াসের বাঁশুরি? কি হচ্ছে এটা বলার কারণ হচ্ছে কবি নিজেকে অরফিয়াস তার বাঁশি দিয়ে যেভাবে ইউরিডিসের মন জয় করেছিল। জেনে রাখো ইউরিডিস কার প্রেমিক? অরফিয়াসের প্রেমিক। অরফিয়াসের বাবা মার নাম অ্যাপোলো মিওর ক্যালোপি। যদি অপশনে না থাকে তাহলে থ্রেসের রাজা ইগ্রাস। কবি কেন নিজেকে অরফিয়াস বলেন? কবি নিজেকে অরফিয়াস বলার কারণ হচ্ছে যে তিনি ঠিক একইভাবে অরফিয়াসের বাঁশির মতন সুরের ইন্দ্রজাল জয় করে তার দেশের মানুষ যাদের জন্য বিদ্রোহ করছেন তাদের মন জয় করতে চান, তাদের কণ্ঠস্বর হতে চান। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই যে আমরা কয়টা ক্যারেক্টারের আলোচনা করলাম, আমরা আরো ক্যারেক্টার পাবো একটা, সেটা হচ্ছে ধর্মরাজ। কি বলো দেখি? ধর্মরাজ। ধর্মরাজ তার কি দণ্ড? আমি ধর্মরাজের দণ্ড। হিন্দু ধর্মে তাকে ধর্মরাজ বা তিনি কি বলো দেখি তাকে যম হিসেবেও বলা হয়। ঠিক আছে, তাহলে ধর্মরাজ যাকে আমরা যম হিসেবেও চিনি তিনি কি তার দণ্ড আমাদের কি একটি শক্তির প্রতীক হিসেবে কবি এর সাথে নিজের তুলনা করেন। তার চরম শক্তির প্রতীক হিসেবে তুলনা করেন, যেমনটা নটরাজে তুলনা করেছেন। সেম রেফারেন্স এখানে, একবার বলেছেন নটরাজ, একবার ধর্মরাজের দণ্ডের সাথে তুলনা করেন তার চরম শক্তির প্রতীক হিসেবে বোঝানো। ঠিক আছে, তাহলে ক্যারেক্টার আমরা যতগুলো পেয়েছি কি বলো দেখি? না, ইউরিডিসের প্রাণ ফিরে চাওয়ার প্রচেষ্টা চালান কিন্তু অবশেষে ওকে ঠিক আছে ইউরিডিসের প্রাণ ফিরেনি ভাইয়া, তিনি সাধনা করেছিলেন তার বাঁশির ঝংকার দিয়ে। ওকে, তাহলে আমরা ক্যারেক্টার গুলো খুব ভালোভাবে পড়লাম। এখন কবিতার প্রত্যেকটা লাইনে ক্যারেক্টার পড়েছো, লেকচার শিট এখনই আপলোড হয়ে যাবে। লেকচার শিটটা পড়বা। লেকচার শিটটা পড়ে কি করবা ভাইয়া? লেকচার শিটটা পড়ে এগুলো সব ঝাঁকানাকা করে ফেলবা, তারপর কালকে এসে কবিতা লাইন টু লাইন বুঝাই দিব। তারপর আমি অবমানিতের মরম বেদনা, কবি কার কি, কার বিধবার বুকের ক্রন্দন শ্বাস, কার হাহুতাস, এই রিলেটেড এমসিকিউ নিয়ে প্রচুর কনফিউশন আছে। পরীক্ষায় পড়ার ফুল মার্ক পাওয়ার জন্য কি কি পড়তে হবে এগুলো কালকের ব্যাপার। আজকে তোমাদের 50% মার্ক কনফার্ম। আজকে তোমাদের 50 না, এটাকে 65% বলা যায়। 65% মার্ক তোমাদের কমপ্লিটলি কনফার্ম, কোনো ঝামেলা নাই। কেননা শব্দার্থ থেকে ক্যারেক্টার থেকেই বেশি প্রশ্ন আসে। কেন এর সাথে তুলনা করেছে, কেন ওর সাথে তুলনা করেছে, কার সাথে কি, সব ক্লিয়ার করে দিয়েছি। কারো কোনো কনফিউশন থাকলে অবশ্যই ভাইয়া প্রশ্ন করো। অনেকগুলো ক্যারেক্টার জানলে এবং নিজে একটু পড়ে দেখো, আর কোনো ঝামেলা থাকার কথা নয় আশা করি। ওকে, ঠিক আছে। ইয়েস, এটা শুধু ট্রেলার ছিল, কবিতার ব্যাখ্যা এখনো পাওনি তো। এটা শুধু ট্রেলার ছিল, মুভি হবে কালকে। ঠিক আছে, ওকে, কাল হবে আমাদের ব্যাখ্যার আলোচনা। ওকে, মুনি কি? আচ্ছা, একজন প্রশ্ন করেছো মুনি কি? মুনি হচ্ছেন যাকে কি বলো দেখি? মুনি ঋষি,
অর্থাৎ যারা ধর্মের সাধনা করেন তাদেরকে বলা হয়। আর এখানে অনেকে মুনিকে লিখছে শাস্ত্র প্রণেতা, না ভাইয়া, এটা হচ্ছে মনু। মনু শব্দের অর্থ দ্বারা বোঝানো হয় শাস্ত্র প্রণেতা। মনু আর মুনি এক করিও না, ঠিক আছে? মুনি ঋষি বলা হয় তাদেরকে যারা আধ্যাত্মিক ধর্ম সাধনায় নিজেদেরকে নিয়োজিত করেন। ক্লিয়ার? ওকে। ওকে, কোন কোন একই চরিত্র সেটা বলেন ভাইয়া। ওই যে ধর্মরাজ, ধূর্জটি এবং অপরদিকে শ্যাম, কৃষ্ণ, বিষ্ণু এবং পরশুরাম, এই আলোচনাগুলো একজনকে নিয়ে, তার বিভিন্ন অবতার নিয়ে। ওকে, ঠিক আছে। বিভীষণের প্রতি মেঘনাদ, এটা তোমাদের একদম লাস্টে অন্য ইউনিভার্স একদম পরীক্ষার আগে পড়াবো, সো ওটা নিয়ে চিন্তা করিও না। আর ঢাবিতে শর্ট সিলেবাসের বাইরে গতবার একটা কোশ্চেন আসছে, তাও সেটা ভুলে, যেটা নিয়ে তোমাদের কমিটিতে অনেক আলোচনা হয়েছে, এবারও সিলেবাস দিয়ে দিবে এবং সেখানেও বলা হয়েছে ভিতরের খবর হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন হবে না। তো শর্ট সিলেবাসের বাইরে গুচ্ছেও কোশ্চেন হয়নি, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছে, বাট আমরা তারপরেও তোমাকে দেখিয়ে দিব, চিন্তা নেই, বাট সেটা নিয়ে এত কষ্ট করে ভাবতে হবে না। ওকে, ঠিক আছে। পৃথ্বী মানেই হচ্ছে পৃথিবীকে, এইভাবে লিখছে, পৃথিবী থয়ের নিচে ব লাগাই দিছে। ওকে, ঠিক আছে। ও, বাংলা রিটেন সবার জন্য কথা, বাংলা রিটেন আজকে থেকে জার্নি শুরু হচ্ছে। আমি আসছি তোমাদের জন্য বাংলা লিখিত নিয়ে আজকে সন্ধ্যা 6:30টায়। কয়টা? আজকে সন্ধ্যা 6:30টায়। সো সবাই রিটেনের ক্লাসে থাকবা। ওকে। ওকে, ব্রাহ্মণ একটা জাতি। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া। অপশনে দুটো থাকলে অবভিয়াসলি অ্যাপোলো দিবা। অপশনে দুটো থাকলে রিটেন ট্রিক্সে কি বাংলা আছে? অবভিয়াসলি ভাইয়া, তোমাদের বাংলা রিটেনের একটা ধামাকাদার বই আসতে যাচ্ছে, যেটার জন্য কাজ করছে। গতবার বই ছাড়া শুধু ক্লাস থেকে যদি আমাদের ডিরেক্ট অনুচ্ছেদ কমন চলে আসতে পারে, তাহলে ভেবে দেখো এই বই থেকে ইনশাল্লাহ কমনের বন্যা বইয়ে দেওয়া যাবে। কি যাবে না? ইনশাল্লাহ যাবে, সেই আশাটা রাখো। কাজ চলছে, খুব দ্রুত বই চলে আসবে। ওকে, ঠিক আছে। তো সবার জন্য শুভকামনা। স্যার, আমার পথ প্রবন্ধে সালাম করছি আর নমস্কার জানাচ্ছি, অসাম্প্রদায়িক চেতনা বোঝাবে না? আমার সত্যকে, এটা ঠিক একই সাথে অসাম্প্রদায়িক চেতনা প্লাস সত্যনিষ্ঠতাকেই বোঝানো হয়েছে। অবভিয়াসলি দুই অর্থেই পাবা, বাট অপশনে তিনি কাকে জানাচ্ছেন? সত্যকে তিনি জানাচ্ছেন না, এই জিনিসটা এখানে মুখর, বরং অসাম্প্রদায়িক চেতনাটা এখানে মুখর না। আমি সালাম নমস্কার জানাচ্ছি, ওটা অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখার জন্য, বাট মেইন টপিক কি? তিনি নমস্কার কাকে জানাচ্ছেন? সত্যকে জানাচ্ছেন, অর্থাৎ তার সত্যনিষ্ঠ চিন্তাই এখানে মেজর টপিক। ওকে, যদি বলতে এখানে সালাম ও নমস্কার দ্বারা কি বোঝানো হয়েছে, তখন তুমি লিখবা যে হ্যাঁ, অসাম্প্রদায়িক চেতনাকে বোঝানো হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, সবার জন্য শুভকামনা। আজকে ক্লাসটা এখানেই থাকলো। ওকে, বেস্ট অফ লাক।